আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। মূলত একজন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে গিয়ে তার সাথে আলাপচারিতার একটি পর্যায়ে ভৌতিক ঘটনা ঘটেছে কিনা এই বিষয় নিয়ে যখন তার সাথে কথা বলেন, শুরুতে তিনি বলতে চাননি, পরবর্তীতে তিনি কয়েকটি ঘটনা বলেন যেটি তার নিজের দেখা এবং নিজের সাথে ঘটা। ঠিক তেমনই ঘটনা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি প্রিয় লিসেনার্স। উনি ওই হসপিটালে দীর্ঘ 30 বছর যাবত সিকিউরিটি গার্ডের কাজ করছেন, আর তার নাম হচ্ছে আজমল। তো উনি কিন্তু শুরু থেকে এই যে ডিউটি পালন করছেন, এক যুগের মধ্যে কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনা ওনার সাথে ঘটেনি। উনি ওনার টাইম অনুযায়ী ডিউটি করতেন, ম্যাক্সিমাম ডিউটির টাইমটা ওনার দিনের বেলায় থাকতো, রাতের বেলা ওনার ডিউটি পড়তো, কিন্তু রাতের বেলা ডিউটি পড়েছে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এরকম সময়টাই ওনার চাকরির জীবনে সবচেয়ে বেশি হয়েছে। আর ওনার ডিউটির টাইমিংটা এমন ছিল যে যদি রাতে আসতো, রাতটা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটি থাকতো। আবার 6টার সময় যারা ডিউটিতে আসতো তারা দুপুর 2টা পর্যন্ত, আবার 2টার সময় যারা ডিউটিতে আসতো তারা রাত 8টা পর্যন্ত, এবং 8টার পরে যারা ডিউটি থাকতো তারা সকাল 6টা পর্যন্ত ডিউটি করতো। এইভাবে আর কি টাইমিংটা সেখানে ফিক্স ছিল। তো ওই রাত্রে ওনার ডিউটি ছিল রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত। উনি ওনার নিয়ম মাফিক রাতটার সময় চলে আসেন, এসে প্রয়োজনীয় কাজ সম্পাদন করে ওনার যেই সিকিউরিটি বেঞ্চ সেখানে বসে পড়েন। ওই রাত্রে ওনার ডিউটি ছিল, মানে সবার তো একসময় একই জায়গায় থাকে না, কারো গেটে থাকে, কারো আউটডোরে থাকে, কারো দেখা যাচ্ছে ওটি বা আশেপাশে এরকম কোনো জায়গায় ডিউটি থাকে। তো ওই রাত্রে ওনার ডিউটি ছিল বড় একটি হল রুমে। হল রুমে মানে গণরুমের মতো অনেক রোগী ছিল সেখানে। আর হসপিটালটি 6 তলা, আর ওনার ডিউটি ছিল ওই রাতটা 4 তলাতে। রাত আনুমানিক 2টো কি 3টা হবে সর্বোচ্চ। ওই সময় ওনার খুব ঘুম পেয়েছে। তখন চিন্তা করেন ঘুমালে তো চলবে না, ডিউটি তো করতে হবে। এক কাজ করি, পুরো হল রুমটি একটা চক্কর মেরে আসি। হল রুমের ম্যাক্সিমাম লাইট অফ ছিল, কারণ ওই সময় তো ঘুমের সময়। রোগীর সাথে থাকা আত্মীয় স্বজনরা তারাও সবাই ঘুমাচ্ছেন। তিনি যখন হলরুমে ঢোকেন, হলরুমের ভেতর দিয়ে হাঁটছেন, হলরুমের মধ্যে কিছু কিছু ওয়ার্ড ভাগ করা ছিল আর কি। তো একবারে শেষ মাথায় যেখানে রোগী খুব কম ছিল, কারণ শুরুর দিকের বেড গুলোতে রোগী রাখতে 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 শেষ দিকে বেডে সাধারণত রোগী কম থাকে। তো ওই ওয়ার্ডের রোগী একটু কমই থাকে, মানে ওই ওয়ার্ডটা, তো অন্য ওয়ার্ডে আবার অনেক রোগী থাকে। যাই হোক, উনি যখন যাচ্ছিলেন হঠাৎ করে একটি বেড নাম্বার, ওনার বেড নাম্বারটা স্পষ্ট মনে আছে, বেড নাম্বারটা ছিল X12, মানে X12, XYZ থাকে না, সেই X12। আর ওই জায়গা 12টা বেড ছিল, ওই অংশটুকু 11টা বেডে কোনো রোগী ছিল না। তো উনি খেয়াল করেন যে ওই X12 বেডে একজন রোগী আছে এবং রোগীটি ঘুমিয়ে নেই, সে বসে আছে। উনি এটিও খেয়াল করেন যে রোগীটি তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। অন্ধকার ছিল ঘর, তার মানে এই না ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে তো হসপিটালের করিডোরে বা সাইডে লাইট জ্বালানো থাকে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন যে অনেক গভীর রাত হলেও কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার কিন্তু রুম থাকে না আর কি। ওর মধ্যে উনি কিন্তু ওই লোকটাকে দেখছিলেন, আর একটা চিকন হাসির শব্দ এই আজমলের কানে ভেসে আসছিল। তিনি এগিয়ে যান, ওই রোগীকে জিজ্ঞেস করেন, মানে খুব বেশি জোরে তো তার সাথে কথা বলা যাবে না, অন্য রোগী ঘুমাচ্ছে, আত্মীয় স্বজনরা ঘুমাচ্ছে, ওই সময়টাতে তাদের ডিস্টার্ব হতে পারে। এই জন্য আস্তে আস্তে বলেন যে আপনি হাসছেন কেন আর ঘুমাচ্ছেন না কেন? ঘুমান। কিন্তু কোনো জবাব আসে না, কিন্তু হাসিটা বন্ধ হয়ে গেছে। এরপর উনি আরেকটু কৌতূহলী হয়ে বেডের দিকে এগিয়ে যান, আর তখন উনি যেটা দেখেন উনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। উনি দেখছিলেন যে ওই লোকটি
তার এক চোখ বের করে হাতে নিয়ে মানে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর আজমলকে উদ্দেশ্য করে বলছেন যে কিরে, একটা তো আমি খাচ্ছি, তুই খাবি নাকি? আসলি যখন নে, আরেকটা চোখ খা, বের করে দেব। এই দৃশ্য দেখে উনি এমন ভয় পেয়েছেন, এখন চিৎকার করতে গিয়েও উনি এক হাত দিয়ে মুখ চেপে ধরেছেন, কারণ অনেক রোগী আছে কিন্তু ওইখানে আশেপাশে। উনি দ্রুত এখান থেকে দৌড়ে বের হয়ে যান। বের হয়ে যেই ওয়ালরুমের যেই জায়গাটাতে নার্সরা বসে, স্টাফ নার্সরা যারা বসে, আরো যারা আছেন আর কি, তাদেরকে বলেন যে আপনারা তাড়াতাড়ি আসেন, দেখেন কি হয়েছে। আর নার্সরাও ভয় পেয়েছেন কোন রোগীর কোনো গুরুতর কোনো সমস্যা হলো কিনা। সেখানে গিয়ে দেখা যায় যে X12 বেডে কোনো রোগী নেই। অদ্ভুত একটি ঘটনা। নার্সরা জিজ্ঞেস করেন কি হয়েছে, নার্সদেরকে উনি বলেন যে উনি দেখেছেন। তখন নার্স বলেন যে ভাই, আপনি ডিউটি করছেন, রাত হয়ে গেছে অনেক, মনে হয় উল্টাপাল্টা কিছু দেখছেন, যান আপনি ডিউটিতে যান। আর যদি বেশি কষ্ট হয়, ওই যে বাইরে কিন্তু আরো সারা রাত খোলা থাকে কিছু দোকান, ওখানে গিয়ে চা কফি কিছু একটা খেয়ে এসে আবার ডিউটিতে বসেন। তো উনি চিন্তা করেন যে কি দেখলাম, এটা তো এইভাবে দেখার কথা না। মানে সে যে অবচেতন মনে দেখছেন বিষয়টা এরকম না, উনি তো স্পষ্টই দেখেছেন, এবং দেখেই তো উনি নার্সদেরকে দেখে নিয়ে এসেছেন, উনি তো পুরো সেন্সে আছেন। তারপরেও নার্সদের পরামর্শে উনি নিচে যান, গিয়ে এক কাপ গরম কফি খেয়ে আবার সে ডিউটি পালন করা শুরু করেন। ওই রাত্রে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটে না। এরপরে কেটে যায় প্রায় 3 বছর। এই 3 বছরের মধ্যেও বিভিন্ন সময় রাতের বেলা ওনার হর হামেশাই ডিউটি করতো, কিন্তু কখনোই আর কোনো ঘটনা ঘটেনি এই 3 বছরের মধ্যে। এরপর 2012 সালের আগস্ট মাসের 13 তারিখ, ওনার তারিখটাও মনে আছে, আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই দিন ওই হসপিটালের 6 তারা ডিউটি করেছিল। রাত ঠিক একই রকম, ওই যে প্রথম যে ঘটনাটি ঘটেছিল, রাত আনুমানিক 2টো কি 3টা হবে এরকম আর কি। তো উনি হসপিটাল করিডোরের যেটা আছে আর কি, ওইখানে বসে আছেন এবং আর মনে কি যেন ভাবছিলেন। হঠাৎ উনি খেয়াল করেন করিডোরের একটা মাথায় একটা স্ট্রেচার আছে। হসপিটালের যে স্ট্রেচার গুলো থাকে অনেক সময় এলোমেলো পড়ে থাকে স্ট্রেচার গুলো আশেপাশে, তো ওরকম একটা স্ট্রেচার পড়ে আছে। তো উনি দেখতে পান যে স্ট্রেচার একটি লোক শুয়ে আছে। উনি ভাবেন যে ভেতরে বেড ফাঁকা আছে, এত কিছু বাদ দিয়ে এই লোকটা এই স্ট্রেচারের উপর শুয়ে আছে কেন? উনি যে রুগী না সেটা উনি বুঝতে পারছেন যে রুগী না, কারণ রুগী এরকম করিডোর স্ট্রেচারের উপর শোয়ানো থাকবে না, থাকলে ভিতরেই থাকবে। অনেক সময় লোকজন মানে রোগীর আত্মীয় স্বজনরা স্ট্রেচারের উপরে ঘুমায়। আর ওই দিন গরম পড়েছিল, উনি ভেবেছিলেন হয়তো গরমের কারণে স্ট্রেচারটা ওখানে নিয়ে এসে কোনো একজন লোক ওখানে ঘুমিয়ে আছে, রোগীর আত্মীয় স্বজন আর কি। স্ট্রেচারে ঘুমানো কিন্তু নিষেধ অনেকগুলো কারণে। প্রথমত স্ট্রেচার হঠাৎ করে রোগী আনা নেওয়ার কাজে লাগতে পারে, কোন লোক যদি সেখানে ঘুমিয়ে থাকে তাহলে ঝামেলা। আরেকটা কথা হলো স্ট্রেচারের নিচে কিন্তু 4টা চাকা লাগানো থাকে। অনেকে ঘুমের ঘরে কিন্তু নড়াচড়া করেন, এবং নড়াচড়া করলে অনেক সময় স্ট্রেচার গুলো সরে যায়, এবং সরে গেলে শব্দ হয়, এতে অসুবিধা হয়। আর একটা কারণ হলো এলোমেলো হলে মানে সরে গেলে অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। স্ট্রেচারের ডানে বায়ে তো আসলে কোনো ব্যারিকেড থাকে না। এই ব্যারিকেড না থাকার কারণে রোগী যখন ঘুমের ঘরে যদি নড়াচড়া করে পড়ে যেতে পারে, বা যদি আত্মীয় স্বজন শুয়ে থাকে পড়ে যেতে পারে। এই জন্য স্ট্রেচারটা শুধু একটা নির্দিষ্ট কারণে ইউজ করা হয়, রোগী আনা নেওয়া এবং লাশ যদি সরানো হয় বা আনা হয় এরকম একটা ক্ষেত্রে আর কি। আর করিডোরে ওই লোকটি বসে আছেন, মানে শুয়ে আছেন স্ট্রেচারের উপরে। উনি যদি নড়াচড়া করেন, যদি স্ট্রেচার চলতে শুরু করে, তাহলে ভয়ানক ঘটনা ঘটতে পারে। সিঁড়ির দিকে চলে গেলে আর একটা ভয়ানক ঘটনা ঘটতে পারে। শোয়া নিষেধ স্ট্রেচারের উপরে। উনি কি করেন যে উনি হাঁটতে থাকেন, ওই স্ট্রেচারের দিকে যেতে থাকেন, কারণ ওই লোকটিকে ঘুম থেকে ডেকে তাকে স্ট্রেচার থেকে নামিয়ে উনি
ভেতরে থাকা কোনো একটা বেডে ঘুমাতে বলবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। তো উনি ওখানে যান, উনি গিয়ে দেখেন যে একদম সাদা কাপড় মুড়ি দিয়ে একটা লোক শুয়ে আছে, লাশের মতো শুয়ে আছে। বিষয়টা কিন্তু এরকম নয়, আমরা কাত হয়ে শুয়ে থাকি না, ওইরকম শুয়ে আছে। উনি ভাবছেন যে এই গরমের মধ্যে ওই সাদা কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে আছে। প্রথমে ডাকাডাকি করেন, কোনো সারা শব্দ নাই। উনি বুঝতে পারছিলেন যে এই লোকটা জীবিত, কারণ নিঃশ্বাস নিলে শরীরটা একটু ফুলে ওঠে, উনি এটা বুঝতে পেরেছিলেন। তো উনি একসময় গায়ে হাত দিয়ে ডাকতে থাকেন, কোনো সারা শব্দ নাই। এরপরে উনি ওই কাপড়টা সরান মুখের উপর থেকে, চিন্তা করেন যে আরো ভালো করে ডাকি। যখন কাপড় থেকে মানে মুখের উপর থেকে কাপড়টা সরিয়েছেন, সরানোর পরে ওই লোকটার মুখ উনি দেখতে পান। হঠাৎ করে যে ঘটনাটি ঘটে, এইটা মানে যে কোনো সাহসী লোকের ক্ষেত্রেই তার ভিতরে ভয়ের একটা ভয় ধরিয়ে দেবে। যখনই উনি দেখেছেন যে ওই লোকটা কাত হয়ে শুয়ে আছে, ওই লোকটা কি করে, সে আবার মানে চিত হয়ে শুয়ে পড়ে। চিত হয়ে শুয়ে পড়ার সাথে সাথে একটা বিশ্রী ভাবে ওই আজমল ভাইয়ের দিকে তাকে একটা হাসি দেন এবং বলেন, কিরে আজমল, সেদিন তো তোকে একটা চোখ খাওয়ার দাওয়াত দিলাম, খাইলি না। এই দেখ, আজকে কিন্তু আমার দুটো চোখই নাই। আজমল ভাই খেয়াল করে, আসলেই ওই দুটো চোখ, তার আসলে চোখের যে জায়গায় চোখ থাকার কথা সেখানে নাই, এবং আরেকটা চোখ তার হাতে ধরা, এবং হাতটা নিয়ে এসে বলছে, আজমল এই যে নে, সেদিন তো খাইলি না, আজকে খা। এইটা দেখার সাথে সাথে ওনার তো কি অবস্থা হতে পারে প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন। উনি প্রচন্ড ভয় পান। উনি সেন্সলেস হন নাই ওই অবস্থাতে, কিন্তু দৌড়াতে দেখেন, দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় গিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে, পরবর্তীতে উনি জানতে পারেন যে ওই করিডোর এক মাথায় উনি পড়েছিলেন। এরপর যেটা হয় সেটা হলো যে উনি একজন ভালো হুজুরের কাছে যান, হুজুর ঝাড়ফুঁক করে দেন। তো এরপরে ওনার সাথে, এই যে এখনো তো উনি চাকরি করছেন, এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার প্রতিটি এপিসোড দেখি আর নতুন এপিসোডের অপেক্ষায় থাকি। আমি আমার এক বান্ধবীর সুমির সাথে একটা ম্যাচে থাকতাম। অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তো, কিন্তু আমাদের দুজনের থাকার ঠিকানা ছিল একই ছাদের নিচে। আমাদের বোঝাপড়াটাও ছিল চমৎকার। সেদিন ছিল এক শনিবারের রাত। গণিত ক্লাস শেষ করে যখন বের হলাম, ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে। সাধারণত এই সময়ে রাস্তা কিছুটা হলেও সচল থাকে, কিছু মানুষজন রিক্সা, সিএনজি চলাচল করে, কিন্তু সেদিন চারপাশটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। রাস্তাটা যেন এক গভীর ঘুমে তলিয়ে গেছে। চারপাশের দোকানপাট সব বন্ধ, রাস্তায় একটা কুকুর পর্যন্ত চোখে পড়ছিল না। এই অদ্ভুত নীরবতা আমার বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকিয়ে দিচ্ছিল। আজকালকার দিনকাল ভালো না। নির্জন রাস্তায় একা একটা মেয়ের জন্য যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে। মনের মধ্যে নানা রকম অশুভ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু প্রতিটা পদক্ষেপের সাথে আমার ভয় যেন দ্বিগুণ হচ্ছিল। নিজের জুতোর শব্দই প্রতিধ্বনিত হয়ে কানে আসছিল। মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার পেছনে হাঁটছে। বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। এই ভুতুড়ে পরিবেশ আমার স্নায়ুকে দুর্বল করে দিচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে হেঁটে মেসে ফেরাটা বুদ্ধিমানের কাজ হবে না। একটা রিক্সা বা সিএনজি পেলে খুব ভালো হতো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আশেপাশে কোনো যানবাহনের চিহ্ন মাত্র নেই। রাস্তাটি এতটাই নির্জন যে আমার আগে কখনো এমনটা চোখে পড়েনি। এই রাস্তার পাশে একটা ছোট্ট কবরস্থান আছে, স্থানীয় মানুষদের কবরস্থান। যতবার এর পাশ দিয়ে যাই, বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। কবরস্থানটার দিকে তাকাতেই শির দাঁড়াতে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম আর ভাবছিলাম, আজ হয়তো হেঁটেই ফিরতে হবে। দোয়া পড়তে পড়তে যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘটনাটা ঘটল। কোত্থেকে যেন একটা নতুন চকচকে সবুজ রঙের সিএনজি আমার সামনে এসে নিঃশব্দে থেমে গেল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে কয়েক মুহূর্ত কথাই বলতে পারিনি। এই নির্জন রাস্তায়, যেখানে একটা পাখিরও সাড়া নেই,
সেখানে এমন একটা নতুন সিএনজি, ব্যাপারটা আমার কাছে যতটা স্বস্তির মনে হচ্ছিল তার চেয়েও বেশি অদ্ভুত লাগছিল। সিএনজি চালক চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছে, কোনো কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না। তার এই নীরবতা আমার অস্বস্তি আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি কিছুটা ইতস্তত করে কাচের ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে বললাম, মামা ওই সামনে আমাকে একটু নামিয়ে দিতে পারবেন? লোকটা কোনো কথা বলল না, শুধু হ্যাঁসূচক মাথা নাড়ল। তার এই আচরণেও আমি অবাক হলাম। সাধারণত চালকরা কোথায় যাব, কত ভাড়া এসব নিয়ে কথা বলেন, কিন্তু এই লোকটা একদম চুপ। আমি লোকটার দিকে ভালো করে তাকালাম। তার গায়ের রংটা অস্বাভাবিক রকমের কালো। সাধারণ মানুষের গায়ের রং এতটা কালো হয় না। মনে হচ্ছিল রাতের এই অন্ধকারে তাকে দাঁড় করিয়ে দিলে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, অন্ধকারের সাথে মিশে যাবে। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন একটা পাথরের মূর্তি। আমি কিছুটা সাহস সঞ্চয় করে আবার জিজ্ঞাসা করলাম, কত ভাড়া রাখবেন মামা? এবারও লোকটা আমার দিকে না তাকিয়ে অদ্ভুত এক স্বরে বলল, আপনি বসেন, ভাড়া না দিলেও হবে। তার এই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা ধক করে উঠল। প্রথমে ভাবলাম এটা নির্ঘাত কোনো ফাঁদ, আমাকে বিপদে ফেলার জন্য কোনো চক্র হয়তো এভাবে কাজ করে। কিন্তু পরক্ষণে চারপাশের ভুতুরে নীরবতার কথা মনে পড়ল। এই নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে থাকার চেয়ে এই সিএনজিটাতে উঠে পড়াটাকে শ্রেয় মনে হলো। যা হবে দেখা যাবে, অন্তত চেষ্টা তো করা যাবে। তাছাড়া লোকটা তো আমাকে বসতে বলেছে, কোনো জোর করেনি। হয়তো আসলে কোনো ভালো মানুষ এ রাতে একটা মেয়েকে একা দেখে সাহায্য করতে চাইছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি আর দেরি না করে সিএনজিতে উঠে বসলাম। ভেতরে বসার পর আমার মনে হলো আমি হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললাম। আমি সিএনজির সিটে ঠিক মতো বসার আগেই চালক কোনো শব্দ না করে গাড়ি চালাতে শুরু করলো। তার গাড়ি চালানো এতটাই মসৃণ আর স্থির ছিল যে আমি প্রথমে বুঝতে পারিনি গাড়ি চলতে শুরু করেছে। আমি লোকটার দিকে আর চোখে তাকালাম। সে সামান্যতম নড়াচড়া করছে না। স্টিয়ারিং হুইলটা এমনভাবে ধরে আছে যেন ওটা তার শরীরেরই একটা অংশ। বাইরে থেকে হঠাৎ দেখলে কেউ বলতেই পারবে না যে সে গাড়ি চালাচ্ছে নাকি চুপচাপ বসে আছে। পুরো ব্যাপারটা দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো মানুষের সাথে নয়, বরং একটা রোবটের সাথে চলছি। আমি ভয়ে চুপচাপ বসে রইলাম আর চারপাশ দেখতে লাগলাম। রাস্তাটা এতটাই ফাঁকা যে মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি আর এই রহস্যময় চালক ছাড়া আর কেউ নেই। স্ট্রিট লাইটের আলো কিছুক্ষণ পর পর সিএনজির ভেতরে এসে পড়ছিল আর মিলিয়ে যাচ্ছিল, যা আমার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। তার শারীরিক গঠন দেখে মনে হচ্ছিল মধ্যবয়সী হবে। একটা সাধারণ শার্ট আর লুঙ্গি পরা ছিল, কিন্তু তার চেহারায় এমন কিছু একটা ছিল যা আমাকে প্রচন্ড অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। হঠাৎ এক ঝলক আলোর ঝলকানিতে আমি তার চোখ দুটো দেখতে পেলাম। আয়নার ভেতর দিয়ে তার চোখের দিকে তাকিয়ে আমার শরীর জমে গেল। চোখ দুটো টকটকে লাল, যেন ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। আমি ভাবার চেষ্টা করলাম হয়তো চালক কোনো ধরনের নেশা করে, কিংবা সারাদিন ধরে সিগারেট খায়, তাই চোখ এমন লাল হয়ে গেছে। নিজেকে এভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভেতরের ভয়টা কিছুতেই কমছিল না। গাড়ি চলতে চলতে হঠাৎ করে আমি একটা পচা গন্ধ পেলাম। গন্ধটা এতটাই তীব্র যে আমার বমি চলে আসার উপক্রম হলো। মনে হচ্ছিল কোনো কিছু পচে গলে গেলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন। আমি প্রথমে ভাবলাম হয়তো রাস্তার পাশ থেকে আসছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম গন্ধটা অন্য কোথাও থেকে নয়, বরং স্বয়ং সেই চালকের শরীর থেকে বের হচ্ছে। গন্ধটা সহ্য করতে না পেরে আমি আমার ওড়নার এক কোণ দিয়ে নাক চেপে ধরলাম। অনেকক্ষণ চুপ থাকার পর আমি আর থাকতে না পেরে চালককে জিজ্ঞাসা করলাম, মামা এটা কিসের গন্ধ? চালক আমার কথার কোনো উত্তর দিল না। সে আগের মতো স্থির হয়ে বসে রইল, যেন আমার কথা তার কানেই যায়নি। তার এই নীরবতা আমার বিরক্তি আর ভয় দুটোই বাড়িয়ে দিল। আমি ভাবলাম হয়তো সে শুনতে পায়নি, তাই আমি আরেকটু জোরে আবার জিজ্ঞাসা করলাম, মামা আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এই গন্ধটা কোত্থেকে আসছে? তার এই আচরণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি কিছুটা রাগান্বিত স্বরে মুখ থেকে ওড়না সরিয়ে বললাম, এটা কেমন ধরনের ব্যবহার? আপনাকে আমি এতবার জিজ্ঞাসা করছি, আপনি আমার কোনো কথারই উত্তর দিচ্ছেন না কেন? আমার কথা শেষ হতেই লোকটা এমন জোরে ব্রেক করলো যে আমি প্রচন্ড গতিতে সামনের দিকে ঝুঁকে পড়লাম এবং সিএনজির লোহার জালের সাথে আমার মাথায় সজোরে বাড়ি লাগলো। মাথায় প্রচন্ড ব্যথা করছিল। আমি আহ বলে একটা চিৎকার করে উঠলাম। ব্যথার চোটে আমি লোকটাকে কিছু বলতে যাব, তার আগেই সে তার কালো লম্বা আঙুল দিয়ে এক জায়গায় ইশারা করলো। আমি তার ইশারার দিকে তাকিয়ে দেখলাম আমি আমার বাসার সামনে এসে পড়েছি। ব্যাপারটা আমার কাছে যেমন বিরক্তিকর মনে হচ্ছিল, তার চেয়েও বেশি ভয়ের লাগছিল। এই লোকটার সাথে আর এক মুহূর্ত নিরাপদ নয়, তাই আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সিএনজি থেকে নেমে গেলাম। নামার পর আমি পকেট থেকে ভাড়া বের করে তার দিকে এগিয়ে দিলাম, কিন্তু চালক টাকার দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকালো। তারপর সে খুব বিভৎস একটা বাঁকা হাসি দিল। সে হাসি কোনো সাধারণ মানুষের হাসি ছিল না,
তার ঠোঁটের কোণ দুটো এমনভাবে বেঁকে গিয়েছিল যে তার চেহারাটা মুহূর্তে এক ভয়ঙ্কর অবয়বে পরিণত হলো। তার সেই হাসি দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো আমার হৃৎপিণ্ডটা যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। চালক টাকাটা নিল না, সে আবার সিএনজি স্টার্ট দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই সিএনজিটা যেন বুলেট ট্রেনের গতিতে এক নিমেষে আমার চোখের আড়াল হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা সিএনজি এত দ্রুত কিভাবে চলতে পারে? আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, যত দ্রুত সম্ভব দৌড়ে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং এক ছুটে দোতলায় আমাদের ম্যাচে চলে গেলাম। আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল। আমি প্রায় দৌড়াতে দৌড়াতে আমাদের ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালাম। উত্তেজনায় আর ভয়ে আমার হাত কাঁপছিল, যার কারণে চাবি দিয়ে তালা খুলতেও বেশ বেগ পেতে হচ্ছিল। কয়েকবার চেষ্টার পর দরজা খুলে আমি প্রায় হুমড়ি খেয়ে ভেতরে ঢুকলাম এবং দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম। সুমি তখন বিছানায় বসে বই পড়ছিল। আমাকে এমন হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে ও কিছুটা অবাক হয়ে গেল। আমার ফ্যাকাশে মুখ আর আতঙ্কিত চোখ দেখে বুঝতে পারলো যে আমার সাথে খারাপ কিছু একটা ঘটেছে। আমি কোনো কথা না বলে ওর পাশে গিয়ে বসলাম এবং ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার পুরো শরীর তখনও কাঁপছিল। সুমি আমাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। সে আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে রে শারমিন, এমন করছিস কেন? সব ঠিক আছে তো? ওর কথায় আমি যেন কিছুটা ভরসা পেলাম। আমি ওকে জড়িয়ে ধরেই পুরো ঘটনাটা খুলে বললাম। সেই নির্জন রাস্তা, অদ্ভুত দর্শন, সিএনজি চালক, তার অস্বাভাবিক নীরবতা, গা থেকে আসা পচা গন্ধ, রক্তলাল চোখ আর সবশেষে সেই বীভৎস হাসি, কোনো কিছুই বাদ দিলাম না। সব শুনে সুমি প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে শান্ত করার জন্য বলল, আরে ধুর, তুই হয়তো বেশি ভয় পেয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। এমনও তো হতে পারে যে লোকটা আসলে ভালো মানুষ ছিল, তাই হয়তো তোকে নিজের মেয়ের মতো ভেবে সাহায্য করতে চেয়েছিল। আর গায়ের রঙে কি আসে যায়, মানুষ তো কালো হতেই পারে। তুই অযথাই এত চিন্তা করছিস। সুমির সান্ত্বনায় আমি কিছুটা আশ্বস্ত হলাম। ওর কথাগুলো যুক্তিযুক্ত মনে হচ্ছিল। হয়তো আমি অতিরিক্ত ভয় পেয়েছিলাম আর সবকিছুকে অতিরঞ্জিত করে ভাবছিলাম। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তারপর আমরা দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমাদের ম্যাচটা ছিল খুব ছোট্ট একটা ফ্ল্যাট, যেখানে মাত্র একটা শোবার ঘর, একটা ছোট রান্নাঘর আর একটা বাথরুম। ডাইনিং স্পেস বলতে খুবই সামান্য একটা গলির মতো জায়গা, আর সেখানে ছিল আমাদের ফ্ল্যাটের মূল দরজা। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলে সেই কালো অবয়ব আর তার বীভৎস হাসিটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। হঠাৎ মাঝরাতে এক প্রচন্ড চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম চিৎকারটা আমিই করেছি। আমি স্বপ্নে এক ভয়ঙ্কর ঘটনা দেখছিলাম। আমার চিৎকারের শব্দে সুমি আতঙ্কে লাফিয়ে ঘুম থেকে উঠে বসলো। ও দ্রুত ঘরের লাইট জ্বালিয়ে দিল। আমি দেখলাম আমি দরদর করে ঘামছি আর আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। সুমি আমার পাশে এসে বসে আমার হাত ধরে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, এমন চিৎকার করলি কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? আমি তখনও স্বপ্নের ঘোর থেকে পুরোপুরি বের হতে পারিনি। ঢক ঢক করে কিছুটা পানি খেলাম, তারপর কাঁপতে কাঁপতে সুমিকে আমার ভয়ঙ্কর স্বপ্নের বর্ণনা দিলাম। আমি বললাম, আমি স্বপ্নে দেখেছি আমি ওই সিএনজিটার ভেতরে বসে আছি। হঠাৎ ওই চালকটা এক ভয়ঙ্কর রূপ নিল। তার শরীরটা আরো কালো হয়ে গেল আর মুখ থেকে রক্ত ঝরছিল। সে সিএনজির পেছন দিকে এসে আমার গলা টিপে ধরার চেষ্টা করছিল। আমি চিৎকার করতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। সে আমার গলায় প্রচন্ড জোরে চেপে ধরেছিল। আমার কথা শুনে সুমির চোখ কপালে উঠে গেল। ও হঠাৎ করে একদম চুপ হয়ে গেল এবং আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওর এমন চাহনি দেখে আমি অবাক হলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর আবার কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? সুমি কোনো কথা না বলে আমার গলার দিকে ইশারা করলো। আমি ওর ইশারার অর্থ বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে গলায় কিছু লেগেছে। আমি বিছানা থেকে নেমে ঘরের কোণে থাকা ছোট্ট আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। সুমি আমাকে কি দেখাতে চাইছিল তা দেখার জন্য। ঘরের লাইট জ্বালানোই ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই আমার মুখ থেকে আরেকটিও শব্দ বের হলো না। আমার শরীর যেন বরফের মতো জমে গেল। আমি দেখলাম আমার গলার ডান দিকে স্পষ্ট কয়েকটি আঙুলের ছাপ পড়ে গেছে। ছাপগুলো একদম টাটকা লালচে হয়ে আছে। মনে হচ্ছে যেন একটু আগেই কেউ সত্যি আমার গলা প্রচন্ড শক্তিতে চেপে ধরতে চেষ্টা করেছিল। স্বপ্নের ঘটনাটা যে বাস্তবেও এমন ছাপ রেখে যেতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। এবার আমি আর সুমি দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা একে অপরের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমাদের দুজনের মুখেই ছিল রাজ্যের বিস্ময় আর আতঙ্ক। সেই রাতের পর থেকে আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ ঘটনার সম্মুখীন হইনি, বরং এক অশুভ ছায়ার কবলে পড়েছি। সেই ভয়াল রাতের পর আমাদের দুজনের চোখে আর ঘুম আসেনি। আমরা সারা রাত ঘরে লাইট জ্বালিয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসেছিলাম। প্রতিটা ছোট শব্দেই আমরা চমকে উঠেছিলাম। মনে হচ্ছিল যেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফোটার পর আমরা যেন কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু সেই রাতের আতঙ্ক
আমাদের মন থেকে এক মুহূর্তের জন্য দূর হয়নি। আমার গলার ছাপগুলো তখন স্পষ্ট ছিল। সকালে আমরা দুজন কেউই যার যার বিশ্ববিদ্যালয়ে যায়নি। শারমিন তার কোচিং ক্লাসগুলোতেও যায়নি। আমাদের দুজনেরই মনটা অজানা আশঙ্কায় ভারাক্রান্ত ছিল। সুমি আমাকে পরামর্শ দিল যে ব্যাপারটা আর অবহেলা করা ঠিক হবে না, দ্রুত কোনো ভালো হুজুরের সাথে যোগাযোগ করা উচিত। ওর মতে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো খারাপ জিনিসের হাত আছে। আমি আর দেরি না করে আমার এক পরিচিত আত্মীয়কে ফোন দিলাম। তিনি আমাদের পরিবারের খুব কাছের এবং এসব বিষয়ে তার কিছুটা জ্ঞান ছিল। আমি তাকে ফোন করে কান্নায় ভেঙে পড়লাম এবং গত 2 দিনে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালাম। তিনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন এবং আমাকে সান্ত্বনা দিলেন। তারপর তিনি আমাকে একজন পরিচিত হুজুরের নাম্বার দিয়ে বললেন তার সাথে দ্রুত যোগাযোগ করতে। তিনি বলেছিলেন যে এই হুজুর অনেক অভিজ্ঞ এবং আল্লাহর রহমতে তিনি হয়তো কোনো সমাধান দিতে পারবেন। আমি সেদিনই অর্থাৎ সোমবার সেই হুজুরকে ফোন দিলাম। তাকে আমার পরিচয় দিয়ে সব ঘটনা খুলে বললাম। সিএনজির ঘটনা থেকে শুরু করে গত রাতের দুঃস্বপ্ন আর গলার ছাপ কিছুই বাদ দিলাম না। হুজুর সাহেব খুব ধৈর্য ধরে আমার সব কথা শুনলেন। শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, মা, তোমার কথা আমি শুনলাম, বিষয়টা বেশ জটিল মনে হচ্ছে। তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি বিষয়টা একটু দেখব এবং বোঝার চেষ্টা করব আসলে কি হয়েছে। 2 দিন পর আমি তোমাকে জানাবো কি করতে হবে। এই 2 দিন একটু সাবধানে থেকো আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেও। হুজুরের কথায় আমি কিছুটা ভরসা পেলেও আমার ভয় কমলো না, বরং ওই খারাপ জিনিসটা যে আমার পিছু ছাড়েনি এটা ভেবে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। 2 দিন আমাকে চরম আতঙ্কের মধ্যে কাটাতে হবে এটা ভেবে আমার দম বন্ধ হয়ে আসছিল। সেদিন সন্ধ্যার দিকে আমি আর সুমি ঘরে বসে বই পড়ছিলাম। বাইরে তখন মাগরিবের আজান হচ্ছে। ঠিক সেই সময় আমরা দুজনেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ছিল মানুষের পায়ে হাঁটার, কিন্তু শব্দটা এমনভাবে আসছিল যেন আমাদের ফ্ল্যাটের ভেতরেই কেউ ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। অথচ আমি আর সুমি দুজনেই তখন খাটের ওপর বসেছিলাম। আমাদের ছোট্ট ফ্ল্যাটে আর তৃতীয় কোনো ব্যক্তির থাকার কোনো সম্ভাবনা ছিল না। এই অবস্থা দেখে আমাদের দুজনেরই ভয়ে গলা শুকিয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল চরম আতঙ্ক। সুমি ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আমরা কান পেতে আওয়াজটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, স্পষ্ট পায়ের শব্দ। কেউ যেন আমাদের শোবার ঘর থেকে রান্নাঘরের দিকে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমরা দ্রুত জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমাদের পড়ার শব্দে সে অদৃশ্য পদধ্বনি যেন আরো বেড়ে গেল। মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ একজন দ্রুত পায়চারি করছে। আমরা চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়েই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে আওয়াজটা ধীরে ধীরে থেমে গেল। আমরা আরো অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলাম না। সেই রাতটা আমাদের জন্য আরো একটি বিভীষিকাময় রাত ছিল। আমরা কেউ এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। পরদিন সকালে কিছুটা সাহস সঞ্চয় করে আমরা যে যার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেরিয়ে পড়লাম। কারণ জীবন তো আর থেমে থাকে না। কিন্তু আমার মন পড়েছিল হুজুরের ফোনের অপেক্ষায়। আমি জানতাম আমার জন্য সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। পরের দিনটা কোনো রকম কাটলো। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে সুমি সন্ধ্যার আগে মেসে ফিরে এসেছিল। কিন্তু আজ ছিল বুধবার, আমার সেই ভয়ঙ্কর গণিত ক্লাসের দিন। আমার মন কিছুতেই যেতে চাইছিল না। গত রাতের অদৃশ্য পদধ্বনির ঘটনাটা আমার স্নায়ুকে একেবারে দুর্বল করে দিয়েছিল। কিন্তু সামনে পরীক্ষা, ক্লাসটা না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই মন না চাইতেও আমাকে অনিচ্ছা সত্ত্বেও কোচিং এর জন্য বের হতে হলো। রাত 10টার দিকে ক্লাস শেষ হলো। কোচিং থেকে বের হয়ে আমি খুব ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। সৌভাগ্যবশত সেদিন রাস্তাটা শনিবারের মতো অতটা ফাঁকা ছিল না। কিছু দোকানপাট খোলা ছিল, মানুষজন চলাচল করছিল, কিন্তু তারপরে আমার বুকের ভেতরটা ধকপক করছিল। আমার মনে হচ্ছিল সেই কালো অবয়বটা হয়তো আশেপাশে কোথাও আছে, আমাকে অনুসরণ করছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ কোনোভাবেই একা ফিরব না। আমি একটা টেম্পোর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা টেম্পো এসে থামলো। আমি দেখলাম টেম্পোটাতে আরো 2জন মেয়ে বসে আছে। সম্ভবত তারাও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এছাড়া আরো কয়েকজন পুরুষ যাত্রীও ছিল। টেম্পোতে অন্য মানুষ দেখে আমার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। আমি আর দেরি না করে উঠে পড়লাম। আমার কোচিং সেন্টার থেকে মেসে ফিরতে টেম্পো, সিএনজি বা রিক্সায় সাধারণত 15 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। আমি টেম্পোতে বসে মোবাইল ফোন বের করে কিছু কাজ করছিলাম, যাতে বাইরের দিকে তাকিয়ে ভয় না লাগে। কিন্তু কিছুক্ষণ পর এক পর্যায়ে যখন আমার নজর টেম্পোর জানালার বাইরে গেল, তখন আমি চমকে উঠলাম। আমি দেখলাম টেম্পোটা একটা অচেনা জায়গায় এসে পড়েছে। এই রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। রাস্তার দুপাশে বড় বড় পুরনো গাছ আর ঘুটঘুটে অন্ধকার। কোনো বাড়ি ঘর বা দোকানপাটের চিহ্ন মাত্র নেই। আমি আতঙ্কিত হয়ে ভয়ে ভয়ে পাশের মেয়ে দুটিকে জিজ্ঞাসা করলাম, আপু, এটা কোন জায়গা? আমরা কোথায় যাচ্ছি? কিন্তু মেয়ে দুটি আমার কথার কোনো উত্তর দিল না। তারা এমনভাবে স্থির হয়ে বসেছিল যেন পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে। তাদের চোখে কোনো পলক পড়ছিল না। আমি
আমি এবার টেম্পোতে থাকা অন্য পুরুষ যাত্রীদের দিকে তাকালাম। তাদের অবস্থাও একই। সবাই অস্বাভাবিকভাবে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে বসে আছে। তাদের চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই, কোনো ভাবনার ছাপ নেই। এই দৃশ্য দেখে আমার ভয়ে সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। রাস্তাটা এতটাই ভয়ঙ্কর আর নির্জন ছিল যে মনে হচ্ছিল যেন এটা কোনো পরিত্যক্ত রাস্তা। আশপাশে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বা বিড়াল পর্যন্ত চোখে পড়ছিল না। আমার মনে হলো আমি হয়তো কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। ভয়ে আমি যেন জ্ঞান হারিয়ে ফেলবো এমন অবস্থা। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে ড্রাইভারকে বললাম, টেম্পো থামান ভাই, টেম্পো থামান, আমাকে এখানে নামিয়ে দিন। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার চিৎকার শুনে টেম্পোওয়ালা তার ছোট্ট জানালার ভেতর দিয়ে আমার দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে আমি টেম্পোওয়ালার মুখটা দেখতে পেলাম। লোকটার মুখ দেখার সাথে সাথে আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে, আমি ভয় মরেই যাব এমন অবস্থা। আমি দেখলাম আর কেউ নয়, সেই সিএনজি ড্রাইভারটাই এই টেম্পো চালাচ্ছে। তার মুখে সেই একই বিভৎস বাঁকা হাসি। তার গায়ের রংটা যেন আরো কালো হয়ে গেছে। কোনো স্বাভাবিক মানুষের গায়ের রং এত কালো হওয়া সম্ভবই নয়। তার রক্তলাল চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। আমি বুঝতে পারলাম আমি আবার সেই খারাপ জিনিসটার ফাঁদে পড়েছি। সে আমাকে ইচ্ছে করে এই অচেনা ভয়ঙ্কর জায়গায় নিয়ে এসেছে। এই অসহনীয় দৃশ্য, এই চরম আতঙ্ক আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার গলা দিয়ে শেষবারের মতো একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং আমি জ্ঞান হারিয়ে টেম্পোর মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল, আমি চোখ মেলে নিজেকে আমাদের ঘরের বিছানায় আবিষ্কার করলাম। আমার মাথার কাছে সুমি বসেছিল, তার চোখে মুখে ছিল চরম উদ্বেগের ছাপ। জ্ঞান ফেরার পরেও আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সুমি পরে আমাকে বলেছিল আমি নাকি জ্ঞান হারানোর অবস্থাতেও প্রচন্ড কাঁপছিলাম। আমাকে চোখ খুলতে দেখে সুমি প্রায় কেঁদে ফেলেছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহর কাছে হাজার শুকর, তোর জ্ঞান ফিরেছে। আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। আমি তখনও ঘরের মধ্যে ছিলাম। আমার সবকিছু মনে করতে কিছুক্ষণ সময় লাগলো। যখনই সেই টেম্পো আর ভয়ঙ্কর চালকের মুখটা আমার মনে পড়লো, আমি আবার ভয়ে চিৎকার করে উঠলাম। সুমি আমাকে শান্ত করার চেষ্টা করলো। সে আমার মাথায় পানি ঢেলে দিল। কিছুক্ষণ পর আমি কিছুটা স্বাভাবিক হলে সুমি আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোর সাথে শারমিন? তুই ওখানে কিভাবে গেলি? আমি ওকে জানালাম আমি কিছুই জানি না। ও তখন বলল যে ওর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল। কিছু লোক ওকে জানায় যে একটা মেয়ে শহরের বাইরের এক নির্জন রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারা মেয়েটার মোবাইল চেক করে ডায়াল লিস্টে প্রথমে সুমির নাম্বার পেয়ে ওকে ফোন দেয়। খবর পেয়ে সুমি দ্রুত সেখানে গিয়ে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আমি তখন সুমিকে টেম্পোর ভেতরে সেই ভয়ঙ্কর ঘটনা খুলে বললাম, কিভাবে অন্য যাত্রীরা পাথরের মতো হয়ে গিয়েছিল আর কিভাবে আমি দেখেছিলাম যে সেই সিএনজি চালকটাই টেম্পোটা চালাচ্ছিল। আমার কথা শুনে সুমিও প্রচন্ড ভয় পেয়ে গেল। ও বুঝতে পারছিল পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। ঠিক এমন সময় আমার মোবাইলে সেই হুজুরের কল আসলো। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলাম। হুজুর সাহেব আমাকে জানালেন যে তিনি আমার বিষয়টা দেখছেন এবং তার ধারণা সত্যি হয়েছে। আমার পেছনে একটা খুবই দুষ্ট আর শক্তিশালী খারাপ জিনিস লেগেছে। আমি তখন কান্নায় ভেঙে পড়ি এবং তাকে আজকের রাতের ঘটনাটাও জানাই। সব শুনে হুজুর সাহেব বললেন, মা তুমি একদম চিন্তা করো না, আল্লাহ ভরসা। তুমি কাল সকালে তোমার বান্ধবীকে নিয়ে আমার সাথে দেখা করো, দেরি করবে না। পরদিন সকালেই আমি আর সুমি হুজুরের দেওয়া ঠিকানায় গেলাম। তিনি আমাদের দেখে বসতে বললেন। তারপর তিনি আমাকে দেখে কিছু দোয়া পড়ে আমার গায়ে ফু দিলেন। এরপর তিনি একটা ছোট তাবিজ আমার হাতে দিয়ে বললেন, মা এই তাবিজটা টানা 1 সপ্তাহ তোমার ওড়না অথবা জামার সাথে সেফটি পিন দিয়ে লাগিয়ে রাখবে। এটা সবসময় তোমার শরীরের সাথে লেগে থাকবে, কিন্তু খবরদার এটা গলায়, হাতে বা অন্য কোথাও বেঁধে রাখা যাবে না, কাপড়ের মধ্যে আটকে রাখতে হবে। তিনি আরো বললেন, শুধুমাত্র বাথরুমে যাওয়ার সময় তাবিজটা খুলে একটা নিরাপদ ও পবিত্র জায়গায় রেখে অবশ্যই বাথরুমের দোয়া পরে প্রবেশ করবে। আর বাথরুম থেকে বের হয়েই আবার তাবিজটা নিজের জামা কাপড়ের সাথে লাগিয়ে নেবে। 1 মুহূর্তের জন্য অবহেলা করবে না। ঠিক 1 সপ্তাহ পূরণ হলে মাগরিবের আজানের সময় তাবিজটা আগুন দিয়ে পুরোপুরি পুড়িয়ে ফেলবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আমি হুজুরের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। সেই তাবিজটা আমি 1 মুহূর্তের জন্য শরীর থেকে আলাদা করিনি, শুধু বাথরুমে যাওয়ার সময় ছাড়া। ওই 1 সপ্তাহ আমি এক অদ্ভুত মানসিক শান্তির মধ্যে ছিলাম। আমার আর কোনো ভয় লাগেনি, কোনো দুঃস্বপ্ন দেখিনি, রাতের বেলায় কোনো অদ্ভুত শব্দ শুনিনি। ধীরে ধীরে আমার জীবন স্বাভাবিক হতে শুরু করলো। 7টা দিন যেন চোখের পলকে কেটে গেল। পড়াশোনার ক্লাস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভয়াল সেই স্মৃতিগুলো মন থেকে প্রায় মুছিয়ে যাচ্ছিল। কিন্তু 7 দিনের মাথায়, অর্থাৎ যেদিন তাবিজটা পুড়িয়ে ফেলার কথা ছিল, সেদিন আমার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। সারাদিন পড়াশোনার প্রচন্ড চাপের মধ্যে ছিলাম। পরীক্ষা দিয়ে বিকেলে যখন মেসে ফিরলাম, তখন আমি ক্লান্তিতে ভেঙে পড়ছিলাম। মেসে ফিরে আমি কাপড় বদলে বিছানায় গায়ে এলিয়ে দিই। কখন যে মাগরিবের আজান হয়ে গেছে আমি টেরও পাইনি। ক্লান্তিতে আমার চোখ লেগে এসেছিল। তাবিজটা পুড়িয়ে ফেলার কথাটা আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। সেদিন রাতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা।
মাঝরাতে হঠাৎ একটা হিমশীতল অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু জানালার বাইরে থেকে আসা চাঁদের আবছা আলোয় ঘরের জিনিসপত্র কিছুটা বোঝা যাচ্ছে। আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। ঠিক তখনই আমি দেখলাম আমার বিছানার ঠিক পায়ের কাছে একটা মিশমিশে কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেই সিএনজি চালকের অবয়ব। এবারের ছায়াটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট আর ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হলো কেউ যেন আমার গলা চেপে ধরেছে। সেই কালো অবয়বটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসতে লাগলো। তার মুখ থেকে একটা পচা তীব্র গন্ধ আসছিল, যা আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু অনুভব করতে পারছিলাম তার হিমশীতল উপস্থিতি আমার একদম মুখের কাছে। ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে সমীর কাশির শব্দে আমার ঘোরটা কেটে গেল। আমি চোখ খুলে দেখলাম ঘরে কেউ নেই, কিন্তু সেই পচা গন্ধটা তখনও আমার নাকে লেগেছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে লাইট জ্বালালাম। আর তখনই আমার মনে পড়ল আমার সেই ভয়ঙ্কর ভুলের কথা। আমি তাবিজটা পরিয়ে ফেলতে ভুলে গেছি। আমি ছুটে গিয়ে আলমারিতে রাখা সেদিনের জামাটা বের করলাম। দেখলাম তাবিজটা তখনও সেফটি পিন দিয়ে লাগানো আছে। আমার ভুলের কারণে যে সেই খারাপ জিনিসটা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে তা বুঝতে আমার আর বাকি রইল না। পরদিন সকালে আমি ভয়ে কাঁপতে কাঁপতে হুজুরকে ফোন দিলাম এবং কাঁদতে কাঁদতে আমার ভুলের কথা স্বীকার করলাম। সব শুনে হুজুর ধমকেশ্বরে বললেন, এটা তুমি কি কাজ করেছো মা? অসম্পূর্ণ আমল ওই খারাপ জিনিসটাকে আরো ক্ষিপ্ত করে তোলে। তুমি একটা বড় ভুল করে ফেলেছো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, তুমি আজই আমার কাছে এসো। আমি সেদিনই আবার হুজুরের কাছে গেলাম। তিনি আমাকে দেখে বললেন, তোমার ভুলের কারণে সে এখন আরো জেদি হয়ে গেছে। আমি তোমাকে নতুন করে একটি তাবিজ দিচ্ছি। এটি আগেরটির চেয়েও শক্তিশালী। এটিও ঠিক একইভাবে 7 দিন শরীরে রাখবে, কিন্তু এবার যেন কোনো ভুল না হয়। 7 দিনের দিন ঠিক মাগরিবের সময় এটাকে পুড়িয়ে ফেলবে। মনে রেখো, এবার ভুল হলে এর পরিণতি আরো ভয়ঙ্কর হতে পারে। আমি নতুন তাবিজটা নিয়ে এলাম। এই 7টা দিন আমি প্রতিটি মুহূর্ত গুনে গুনে কাটিয়েছি। আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছিলাম, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এই 1 সপ্তাহ সেই ছায়ামূর্তিটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তাবিজটার কারণে আমার কোনো ক্ষতি করতে পারেনি। 7 দিন পর ঠিক মাগরিবের সময় আমি তাবিজটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। সে আমল শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আর কখনোই সেই দুষ্ট কালো অবয়বটাকে দেখিনি। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু সেই কয়েকটি দিনের ভয়ঙ্কর স্মৃতি আমি হয়তো কোনো দিনও ভুলতে পারবো না। ধন্যবাদ রাসেল ভাই। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফাহিম আজাদ শ্রীমঙ্গল থেকে। ফাহিম তার নানির বড় বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, বেশ অনেক বছর আগের কথা, 1950-এর দশকে। আর সেই ঘটনাটি তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। আমি চলে যাচ্ছি ফাহিমের পাঠানো সেই ঘটনায়। ফাহিমের নানি তখন খুবই ছোট, তার বড় বোনের বিয়ে হচ্ছিল। তো বিয়ের আয়োজন চলছে বাড়িতে, বেশ উৎসবমুখর পরিবেশ, মানুষজন বিভিন্ন কাজকর্ম করছে, পিঠা বানাচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে তাদের বাড়িতে, মানে বেশ উৎসবমুখর একটা পরিবেশ। তো একটা সময় বরপক্ষ এলো। বরপক্ষ আসতে আসতে তখন অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকালের দিকে বরপক্ষ এসে হাজির হলো। তো বিভিন্ন রকমের সেই গ্রামের আচার আয়োজন হচ্ছে। সেই সময় আরেকটু কনজারভেটিভ ছিল সবকিছু। যাই হোক, তারপরও বেশ আনন্দমুখর পরিবেশে বরকে বরণ করা হলো এবং তারপরে বেশ অনেক রকম অনুষ্ঠান আচারের মাধ্যমে তারপর এখানে তাদের বিয়ে পড়ানো হলো। তো বিয়ে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, বেশ অনেক দূর পর্যন্ত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, দূরের মাঠ পর্যন্ত। অসংখ্য মানুষ, অনেক আতিথেয়তা, অনেক মেলামেশা, সবাই একটা বেশ উৎসবমুখর পরিবেশে ছিল। যাই হোক, এই সবকিছু শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, মানে আকাশের এই সূর্যের আলো মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এদিকে সেই নানির বাবা, মানে ফাহিমের যে নানি, তার বাবা, তিনি অস্থির হয়ে গেছেন, কারণ রাত হয়ে যাচ্ছে, তিনি মেয়েকে কিভাবে দেবেন। আর এদিকে বরের যে বাবা, তিনিও খুব তাগাদা দিচ্ছেন, কারণ তাকে যেতে হবে। তো বাড়িতে আলোচনা শুরু হয়েছে, কানাঘুষা শুরু হয়েছে, রাতের বেলা এত দূর যাবে বরযাত্রী, এটা তো একটু ভয়ের, ডেঞ্জারাস, কারণ এই রাস্তা দিয়ে যাবে এবং ওই সময় অনেক জায়গায় ডাকাতও থাকতো। তো এগুলো সবকিছু নিয়ে তারা ভয় পাচ্ছে, রাতের বেলা এরকম নতুন বধূ তারা বিদায় দিবে। তো যাই হোক, একবার সেই কনের বাবা রিকোয়েস্ট করে বসলেন বরের বাবাকে যে আজকে আমাদের এখানে নলে থেকেই যান। তো তখন সেই বরের বাবা বললেন যে না, আমাদের এইটা কালচারে নাই, আমরা পারবো না, আমাদের যেতে হবে, রাত হইলেও যেতে হবে। তো যাই হোক, অবশেষে তারা সবকিছু গোছালেন। পালকি ছিল, সেই পালকিতে সেই নববধূকে উঠানো হলো, ফাহিমের সেই নানিকে উঠানো হলো
এবং সবকিছু গোছায় তাদের সাথে যে মিষ্টি টিষ্টি ছিল, মিঠাই, এগুলো সব তুলে দেওয়া হলো সেই পালকির ভেতরে। আরো জিনিসপত্র টুকিটাকি যা যা আছে আর কি মেয়ের, সেগুলো তুলে দেওয়া হলো। তো বরের বাবা 8 জন মানুষ নিয়ে আসছিল ওই পালকি বয়ে নেওয়ার জন্য, মানে 4 জন করে। তো তারা মোটামুটি রেডি হয়ে গেল 4 জন, মানে এগুলা তারা অফ এন্ড অন যাওয়া আসা করবে এবং এরাই তাদের পাহারা দিয়ে নেবে। মানে 4 জন যখন পালকি বইবে, বাকি 4 জন পাহারায় থাকবে, আশপাশ দিয়ে ঘিরে থাকবে, এবং এভাবে করেই আবার দেখা যাবে যে তাদের মধ্যে ডিউটি সুইচ হবে। তো এইভাবেই যাবে। এবং গ্রাম মোটামুটি বরের যে গ্রাম সেটা মোটামুটি বেশ খানিকটা দূরেই এখান থেকে। তো ওইভাবে সব প্রিপারেশন হলো, বিদায়ের পালা হলো, বাড়িতে যেই আবেগঘন পরিবেশ হয় সেরকম হলো, কান্নাকাটি ইত্যাদি ইত্যাদি। তো তারপরে ফাহিমের নানিকে বিদায় দেওয়া হলো। তো বরপক্ষ রওনা দিচ্ছেন সেই পালকি নিয়ে এবং হেঁটে যাচ্ছেন, এবং ফাহিমের সেই নানা, মানে নানির বড় বোনের হাজবেন্ড, তিনি সাথে সাথে যাচ্ছেন পালকির পাশে পাশে হেঁটে। তার বাবা আছেন সামনে, তিনি একটু মানে মৌলবী টাইপের মানুষ, তিনি সাথে করে তার হ্যারিকেন নিয়ে একদম সামনে সামনে যাচ্ছেন। তার সাহস অনেক বেশি এবং তিনি হাতে একটা লাঠি নিয়েছেন। তার আশপাশ দিয়ে চলছে এই যে 4 জন বেহারা যারা এখন পাহারা দিচ্ছে, তারা ঘিরে চলছে পালকিকে, আর মাঝখানে পালকি, আর এই পালকি বয়ে নিয়ে যাচ্ছে আরো 4 জন। বেশ অন্যরকম একটা দৃশ্য। গ্রামের রাত তখন আনুমানিক রাত 8টারও বেশি বাজে, আর গ্রামে সেই সময় এটাই নিশুতি রাত। মানে রাত 8টা মানে সে 50-এর দশকে একদম নিশীত রাত। গ্রামে বিদ্যুৎ ছিল না, কিচ্ছু ছিল না। তো সেই রাস্তা দিয়ে হেঁটে চলছেন, রাস্তার মধ্যে শুধু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছুই নাই। চাঁদের আলোতে চারিপাশের যে ফসলের মাঠ, এগুলো ধুয়ে যাচ্ছে চাঁদের আলো। তারা মূল যে সড়কটা ছিল গ্রামের বের হওয়ার, সেটা ধরে যাচ্ছেন। তো মাঝে মাঝে এই যে পালকি যারা নিয়েছেন তারা একটা হাঁক ছাড়ছেন ভেতর থেকে। এটাতে তাদের অনেকটা শক্তি রিগেইন হয় বা এক ধরনের ইন্সপায়ার্ড তারা ফিল করেন। এভাবে যাচ্ছেন ওই 4 জন যারা বইছেন পালকিটা, আর বাকিরা ঘিরে চলছেন। অনেকটা মানে মার্চ করে যাবার মতো একটা জিনিস। তো বর যিনি ছিলেন, মানে ফাহিমের সেই নানা, তিনি পালকির পাশে এসে আস্তে আস্তে নিচু স্বরে তার বোনের সাথে কথা বলার চেষ্টা করছেন যে মানে আপনি ঠিক আছেন, এরকম ভাবে বলার চেষ্টা করতেছেন। তো সেখান থেকেও মৃদু কণ্ঠে হালকা কথা আসতেছে। ফাহিমের সেই নানা মানে খেয়াল রাখতেছেন যাতে তার বাবা আবার তার এই জিনিসটা না দেখে। তখনকার মানুষ অনেক কনজারভেটিভ ছিল, তারা মানে একটু বেশি সবকিছু রেখে ঢেকে করতো আর কি। সময় লজ্জাটা অনেক বেশি ছিল মানুষের মধ্যে। যাই হোক, হেঁটে চলছে এবং অন্যরকম একটা পরিবেশ পুরো রাস্তা দিয়ে, মনে হচ্ছে যে একটা ডিফারেন্ট লুক। এবং সেই নানার বাবা হাতে হারিকেন নিয়ে সামনে। তো চলতে চলতে তারা অনেক মাঠ পার হয়ে গেল এরকম, এবং মানে প্রান্তরের পর প্রান্তর পার হচ্ছে। এবং যেই তার নানার যে বাবা ছিলেন, তিনি বারবার বলতেছেন বেহারাদের যে আরো চলো, আরো সামনে গিয়ে তারপর তোমরা অন্যরা ওরা নাও, কাজ নাও, এরকম ভাবে বলতেছে আর কি, মানে সুইচ করতে আর কি নিজেদের ভেতরে। আরো অনেক দূর যাওয়ার পর তারা এক পাশে পালকিটা রাখলো, বেয়ারারা পালকিটা রেখে তারা কিছুক্ষণ বিশ্রাম নিল, নিয়ে বাকি যারা 4 জন এমনি হেঁটে আসছে তারা পালকি নিল। এই 4 জন এখন পাহারার দায়িত্বে আছে, আবার চলা শুরু করলো। এবার চলতে চলতে তারা এই যে গ্রামের যে মূল সীমানা, এটা পার হয়ে গেল, এখন ঢুকছে পাশের গ্রামে। এবং সেটা অনেক এই পাশের যে গ্রামটা, এইটা একটু টিলা টক্কর দিয়ে ঘেরা, চারিপাশে টিলা টিলা আছে অনেক বেশি, এবং রাস্তাগুলা বেশ এরকম মানে পেছানো পেছানো রাস্তা, টিলার মাঝখান দিয়ে কেটে বানানো অনেক রাস্তা আছে এরকম, মানে একটু অন্যরকম রাস্তাটা। এবং গাছপালা অন্যরকম, টিলার উপরে বড় বড় গাছ, এবং মানে দূরেও দেখা যাচ্ছে যে এই জায়গাতে টিলা একটু শেষ কিছু জায়গায় সমতল জায়গাটার মধ্যে অসংখ্য গাছ, মানে মনে হচ্ছে যে একটা বন্য পরিবেশ এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবং মেঘে আকাশটা ছেয়ে আছে বেশি এই জায়গায়। রাতের অন্ধকারটা মনে হচ্ছে বেড়ে গেছে, ডেন্সড হয়ে গেছে, এবং দূরের ওই গাছগুলাকে মনে হচ্ছে যে অন্ধকারে ছেয়ে আছে পুরা। হারিকেনের আলো খুব বেশি দূর যাচ্ছে না এই অন্ধকারের মধ্যে। তো ওই জায়গা দিয়ে যখন চলছে টিলার মাঝখান দিয়ে, তখন এই যে 4 জন এক্সট্রা বেহারা ছিল যারা পাহারা দিয়ে চলছিল, তারা হেঁটে কাছে চলে আসে বরের বাবার কাছে। তো তারা তাকে কিছু একটা বলে কানে কানে। তো বলার পরে যে বরের বাবা যিনি ছিলেন, তিনি একটু মাথা নাড়লেন এবং তিনি দেখলেন যে তিনি মানে জোরে জোরে কিছু দোয়া পড়তে পড়তে চললেন। তো ফাহিমের নানা যিনি ছিলেন, মানে যিনি বর, তিনি বুঝতেছিলেন না যে ব্যাপারটা কেন ঘটলো। তিনি মানে হঠাৎ করে তার বাবা এরকম দোয়া পড়া শুরু করলেন, এবং যারা ওখানকার বেহারা ছিলেন, যারা নাকি ওই পালকি বেয়ে নিয়ে যাচ্ছেন, তারা মনে হচ্ছে একটু জোরে জোরে হাঁক দিচ্ছেন। তো তিনি বুঝতে পারলেন না চেঞ্জিংটা কেন ঘটলো। তো তিনি জিজ্ঞেস করলেন ওই 4 জন যারা ওই পাশে পাশে চলতেছেন বেহারা, যারা এখন মানে রিল্যাক্সে আছেন, তাদের কাছে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। তো তারা বললেন, শুধু এর মধ্যে একজন বললেন জায়গাটা খুব একটা সুবিধার না,
চলেন, আপনি হাইটা চলেন, আপনি পালকির পাশে থাকেন একদম। তো তিনি আর কিছু বললেন না। ফাহিমের নানা তিনি চিন্তা করলেন যে হতে পারে চোর ডাকাত কত কিছু থাকতে পারে, গ্রামের রাস্তাঘাট তো ভালো না, তিনিও জানেন যে এরকম রাস্তা দিয়ে রাতের বেলা শান্ত মানুষই চলে না, এরকম অবস্থা। তো যাই হোক, চলতে চলতে তারা যাচ্ছে, অনেক দূর চলে আসছে, অনেকগুলো এরকম টিলার মাঝখানের খাঁজ পার হয়ে হয়ে আসছে। তো একটা জায়গায় এসে দেখলেন যে ওই গাছ, বিশাল একটা বড় গাছ, বট গাছের মতো, ওইটার এই পাশে বেশ ছায়া পড়ছে, পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো বট গাছে যাওয়ার আগেই ওইখানে আরো একটু আগে দেখলো যে ওই যারা বেহারা ছিল তারা খুব ক্লান্ত হয়ে গেছে, এবং তারা থেমে দাঁড়ায় পালকিটা নামায় রাখলো, মানে একটু জিরাবে তারা এরকম। তো বাকি নতুন যারা বেহারা তারাও দায়িত্ব নেওয়ার জন্য রেডি, মানে এখান থেকে আবার তারা নিবে। আর বোঝা গেল যে এইটা আরেক গ্রামের একটা অংশ শুরু হয়ে গেছে এখান থেকে, কারণ এই পাশে ফসলের মাঠ আছে বিশাল, দেখা যাচ্ছে যে বিশাল ফসলের মাঠ, এখানে চাষাবাদ হচ্ছে। আর দূরে তাকালে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওখানে নদী, মানে এই ফসলের মাঠের ওই পারে নদী মনে হয় বেঁকে গেছে, ওখান থেকে চাঁদের আলো পড়ে একটা রিফ্লেকশন ছুটতেছে সেই একদম প্রান্তে মনে হচ্ছে। তো জায়গাটা বেশ সুন্দর। তো ওখানে যখন তারা বসে সবাই, প্রত্যেকটা বেহারাই বসে গেছে। যে বরের বাবা ছিলেন তিনি একটু মানে মনে হচ্ছে একটু শক্ত সামর্থ্য মানুষ, তিনি লাঠিটা নিয়ে পাশে যে একটু উঁচা একটা মাটির মতো জায়গা সেইখানে বসলেন, বসে তিনি চিরাচ্ছেন। আর বর যিনি ছিলেন তিনি ঠিক পালকির পাশেই বসে রইলেন। একটু পরে দেখা গেল যে শব্দ আসতেছে তাদের পাশে, যে ওইখানে যে ঝোপঝাড় আছে এটা মধ্যে শব্দ আসতেছে। ঝোপঝাড়ের শব্দ হওয়ার ফলে মানে সবাই একটু সচকিত হয়ে গেল যে কি ব্যাপার, শব্দটা কিসের। এর মধ্যে একজন দেখলো যে একটা কুকুরই হবে, কারণ কালো কুচকুচে চোখ দুটা জ্বলতেছে, ওইটা ঝোপের মধ্যে থেকে মাথা বের করছে এবং ওইটা মুখ খুলে রাখছে, ওইটার ভেতরে দাঁত দেখা যাচ্ছে সাদা রঙের। এটা একজন বেহারা দেখছে। তো বেহারা দেখে ওই মানে জোরে চিৎকার করছে, ওকে ধমক দিয়ে, মানে এরকম করে ধমক দিছে। রাতের মধ্যে এই ধমকের শব্দটা খুব লাউড মনে হয়েছে, কারণ কুকুরটা কিন্তু তখনও শব্দ করে নাই। সে ধমক দেওয়ার সাথে সাথেই কুকুরটা একটা শব্দ করলো গড়গড় করে, তারপর দেখলো আরো 4-5টা কুকুর তার পিছে পিছে বেরোয় আসলো এবং সেগুলো সব এরকম কালো রঙের। এবং এর মধ্যে সবচেয়ে সামনে যেটা আছে সেটা ডাকলো, ঘেউ ঘেউ করে ডাকলো, বেশ ভয়ঙ্কর ভাবে কয়েকবার ঘেউ ঘেউ করে ডেকে তারপর আবার লম্বা একটা শব্দ করলো, হাউলের মতো, কান্নার মতো আর কি, মানে বেশ ভয়ঙ্কর, মানে একটা পিলে চমকে যাওয়ার মতো ডাক। তো ফাহিমের নানা একটু ভয় পেয়ে গেলেন, মানে তিনি তো একদম ইয়াং, তিনি ভয় পেয়ে গেছেন। তার নব্য বিবাহিতা স্ত্রী ওই ইসের মধ্যে বসা, পালকিতে বসা। তো তিনি তাড়াতাড়ি পালকির যে এই পাশের যে পর্দা এটা সরায় মাথা ঢুকাইলেন ভিতরে, ঢুকায় তিনি বলতেছেন তার স্ত্রীকে, আপনি ভয় পাবেন না, সামনে কুকুর আসছে, তো ওই কুকুর আসছে, কুকুরকে সবাই তাড়াই দিতেছে, আমিও তাড়াই দিচ্ছি, দাঁড়ান, আমি যাচ্ছি, আমি আছি, আপনি কোনো চিন্তা করেন না। তো এটা বলাতে তার বলার যে ভঙ্গি ছিল এটাতে ফাহিমের নানি হেসে দিল, মনে হলো যে মানে পরিবেশটা হালকা হয়ে গেছে। তিনি হেসে দিল, তিনি বললো যে কুকুর তাড়াবেন? তো একটু লজ্জা পেয়েছে ফাহিমের নানা, তিনি বললো যে হ্যাঁ আপনি বসেন, আপনি চিন্তা করেন না। বলে তিনি তাড়াতাড়ি তার মাথা বের করে ফেলেন এবং তাকায় দেখতেছেন যে বেহারারা কুকুরগুলাকে সরাচ্ছে, লাঠি দিয়ে এরকম বাড়ি দিতেছে, কুকুরগুলো একবারে চলে যাচ্ছে না, ওখানে মানে মানে একটু পিছায় যাচ্ছে আর প্রচন্ড শব্দে ডাকতেছে, ঘেউ ঘেউ করতেছে। পরিস্থিতি দেখে ওটা ভালো মনে হচ্ছে না, এবং ওখানে বেশ অনেকগুলো কুকুর, মানে একটা কুকুরের পাল ওইখানে, খুবই অবাক করা কাণ্ড, এখানে এগুলো কোত্থেকে আসছে, এবং কুকুরগুলো দেখে মনে হচ্ছে সবই কালো, ব্যাপারটা খুবই অন্যরকম। তো যাই হোক, ফাহিমের নানা পালকির পাশে দাঁড়ায় আছেন, তিনি যাচ্ছেন না ওখানে, মানে সামনে যাচ্ছেন না, যেহেতু তার স্ত্রী ভয় পাবেন তিনি বুঝতে পারছেন, তো তিনি ওখানে দাঁড়ায় আছেন। এদিকে এটা পরে শোনা যে ফাহিমের নানির কি হয়েছিল। তো তিনি নাকি ভিতরে বসে হঠাৎ শুনতেছিলেন পালকি চলতে চলতে, যে পালকি যখন থামছে বসেছিল, তো তিনি বুঝলেন যে এখন একটু রিল্যাক্স করতে হবে। তো তারও ওখানে বসে থেকে খুব অস্বস্তি লাগতেছিল, কারণ তিনি একটু দুরন্ত ছিলেন, বাড়িতে হাঁটা চলা করতেন, রান্না বাড়া করতেন, ঘরে খুব আদরের কন্যা ছিলেন পরিবারের, এবং মানে বাসায় মাথায় রাখতেন তিনি। তো তিনি এইখানে যে এই এতক্ষণ চুপচাপ বসে আছেন একটা পালকির মধ্যে, তার অসহ্য লাগতেছিল, আর তার নিজের কাছে ফিলটা খারাপ লাগতেছিল যে মানুষের কাঁধে চড়ে চড়ে তিনি যাচ্ছেন, তার কাছে এটা অস্বস্তি লাগতেছিল। আবার অদ্ভুত একটা মায়াও ফিল করতেছিলেন তার নতুন বরের জন্য, যে এই বেচারা হেঁটে হেঁটে যাচ্ছে পুরো রাস্তা আর তিনি বসে আছেন। তো যাই হোক, এর মধ্যে যখন তাদেরকে রিল্যাক্স করতে দেয়, তিনি ভাবলেন যে এই একটু মানে বসলো আর কি, এই দুরুনিটা একটু থামছে, তিনি বসে একটু চিন্তা করতেছিলেন যে কখন পৌঁছাবে। এর মধ্যে এই কুকুরের ডাকাটাকি শুনলেন, আর তারপর তার বরের কথা শুনে তিনি বেশ মজা পেলেন যে লোকটা খুব মজার, তাকে আপনি আপনি করে কথা বলতেছে। তখনকার সময় অবশ্যই এরকম সম্মান করতো মানুষকে, যারা একটু সভ্য সমাজে ছিল সবাই সবাইকে সম্মান করত। তো তিনি মানে প্রথম পরিচয় যেহেতু আপনি বলতে এরকম,
তো তিনি বেশ মজা পেয়েছেন ওনার কথা বলার ধরনে। যাই হোক, তো উনি যখন নাকি তার বর যখন মাথা বের করে ওদিকে চলে গেছে বাইরে, বুঝলেন যে বাইরে সে নজর দিতেছে, তো তখন তিনি একটু রিল্যাক্স ফিল করছেন আর কি, মনে মনে একটু রিল্যাক্স ফিল করছেন। আর তার অসহ্য লাগতেছে, তার এখানে অনেক জিনিসপত্র রাখছে, তো মানে অনেক তাদের গয়নাঘাটি অনেক কিছু পালকির ভেতরে, প্লাস তার যে বাড়ির থেকে মিষ্টি টিষ্টি দিচ্ছে এগুলোর একটা ঘ্রাণ আসতেছে কেমন, মানে তার গা গুলাচ্ছে। এর মধ্যে তিনি হঠাৎ করে খেয়াল করলেন মনে হচ্ছে যে তার পালকির ভেতরে এক কুয়াশার মতো ছেয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে কুয়াশা ঢুকতেছে পালকির ভেতর। দূরে কিন্তু কুকুরের ডাক হচ্ছে কাছাকাছি, আর এখানে কুয়াশার মতো ঢুকতেছে। আর পালকির ভেতরে কিন্তু কোনো লাইট ছিল না, মানে তার ওইখানে কোনো তারা বাতি দেয় নাই, যেহেতু হারিকেন বাইরে ছিল, এখানে কোনো বাতি দেয় নাই। তো তিনি বুঝতেছেন এই হালকা মানে বাইরের যে আলোটা হালকা আসছে, এর মধ্যেই পালকিটা মতো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। তো ওনার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো, তিনি মানে অবাক হয়ে গেলেন। কি কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দেখলেন মনে হলো তার সামনে একটা ধোঁয়ার অবয়ব বসা, এবং সেটা পুরো কালচে বর্ণের, মনে হচ্ছে ডার্ক, পুরো ডার্ক ডার্ক, মানে মানে অন্ধকার একটা অবয়ব, নিরেট অন্ধকার একটা অবয়ব। তো তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, মানে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তো তিনি মানে ডাকতে চাইছেন, ওনার বরকে ডাকতে চাইছিলেন মাথা বের করে, যে এই যে। এর মধ্যে তার কাছে মনে হলো অন্ধকার অবয়বটা হঠাৎ করে সামনে এসে তাকে জাপটে ধরলো। মানে তিনি আর শব্দ করতে পারতেছেন না, মুখ দিয়ে কোনো সাউন্ড করতে পারতেছেন না, তার দম বন্ধ হয়ে আসতেছে। এক পর্যায়ে তিনি আর কিছু মনে করতে পারলেন না, মানে তিনি জ্ঞান হারিয়েছেন। এদিকে ফাহিমের সেই নানা তিনি কিন্তু বাইরে বসে আছেন, তিনি ওই কুকুর তাড়ানো দেখতেছেন। কুকুরগুলা বেশ দূরে সরে গেছে, বেশ কয়েকটা দূরে সরে গেছে ওইখান থেকে। হঠাৎ তিনি দেখলেন যে তার পালকিটা মনে হল নড়ে উঠলো। তিনি তাকায় দেখেন যে পর্দার ফাঁক দিয়ে তার স্ত্রী মানে বিদ্যুৎ গতিতে বের হয়ে গেল দৌড় দিয়ে, পর্দার ফাঁক দিয়ে, মানে পালকি থেকে বের হয়ে গেল তার স্ত্রী দৌড় দিয়ে। এবং দৌড় যে দিচ্ছেন তিনি, এমন দৌড় দিচ্ছেন তার মাথার যে এরকম মানে ওড়নার মতো দিয়ে রাখছিলেন সেটা পড়ে গেছে, এবং তিনি মানে এক লাফ দিয়ে পালকির পাশ থেকে রাস্তার মধ্যে নেমে গেছেন। রাস্তার থেকে দৌড় দিয়ে নেমে গেলেন ক্ষেতে, পাশের যে ক্ষেত, ফসলের ক্ষেত, সেই ফসলের ক্ষেতে, এবং সেখান থেকে তিনি দৌড়াচ্ছেন। তার মাথার চুল আলগা হয়ে গেছে, চুল উঠতেছে বাতাসে, তিনি যাচ্ছেন। তো বোকার মতো ফাহিমের নানা মনে হয় কয়েক সেকেন্ড এই সিন দেখছেন। তারপর তিনি তার বাবাকে ডাক দিলেন জোরে, আব্বা আব্বা বলে, এবং তিনি লাফ দিয়ে তার স্ত্রীর পিছন পিছন ছুটলেন। তো তার বাবা সামনে ছিলেন, তার ছেলের চিৎকার শুনে তার বাবা ফিরে তাকাইছেন পিছন দিকে ফিরে তাকায় দেখছেন যে তিনি এক সেকেন্ডে শুধু দেখলেন যে তার ছেলে লাফ দিয়ে যে ওই পাশের খেতে নেমে দৌড় দিল। তো তারপর তিনি দেখছেন দূর থেকে যে তার ছেলের বউ দৌড়ায় যাচ্ছে, এরকম চুল খোলা। তিনি তো আসলে মানে অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝে নিলেন ঘটনা কি হয়েছে। তিনি সাথে সাথে বেয়ারাদের বললেন যে ওদের পিছনে যাও, এসব ছাড়ো, ওদের পিছে যাও বললেন তিনি। এবং তিনি দুইজনকে শুধু রাখছেন ওনার সাথে, ওই বিষয়ে তার জিনিসপত্র যে আছে পালকিতে পাহারা দিতে, ওখানে তো অনেক ওই সোনা দানা আছে, জিনিসপত্র আছে, বলছেন পাহারা দিতে, আর বাকিদেরকে বলছে ওদের পিছে যাও। তো ফাহিমের নানা কিন্তু এত সাহসী মানুষ ছিলেন না, তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, যে কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকতেন, মানে সেগুলো তিনি করতেন না। তার বাবার আড়তে গিয়ে তিনি হিসাব কিতাব দেখতেন, ঠান্ডা মতো থাকতেন, এবং এই যে অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র, খেলাধুলা, এগুলোর মতো তিনি ছিলেন না। কিন্তু আজকে তার নববিবাহিতা স্ত্রী যে দৌড় দিলেন, এইটা তিনি মানে দেখে তিনি ভয় পাইছেন, এবং তিনি স্ত্রীর সেফটির কথা চিন্তা করে তিনি কিন্তু কোনো কিছু না চিন্তা করে নেমে গেছেন সেখানে মাঠে খেতে, এবং জানেন যে কুকুরগুলো আছে ওইখানে, তো তিনি দৌড়াচ্ছেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তার স্ত্রী এত জোরে দৌড়াচ্ছে যে তিনি মানে তাল রাখতে পারতেছেন না। তিনি চিন্তা করতে পারতেছেন না যে একটা মেয়ে কিভাবে এত দৌড়ে দৌড়ায় যায়, এত ফাস্ট দৌড়ায়, ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ায় যাচ্ছে তার স্ত্রী। তিনি আসলে এটা দিশা রাখতে পারতেছেন না, আইলের উপর দিয়েও যাচ্ছেন না, মানে একদম সরাসরি ক্ষেতের মধ্যে দিয়ে ফসলের মাঠটা টি করে পুরা মারায় চলে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে মানে খুব ফাস্ট। ফাহিমের নানা পিছনে দৌড়াইতে তিনি পিছনে তাকাইছেন যে তার লোকজন, তিনি শব্দ পাইছেন যে তার বাবা বলতেছে ওদের পিছনে যাও। তো তিনি তাকায় দেখলেন যে তার লোকরা আরো অনেক পিছনে, তার মানে উনি অনেক স্পিডে দৌড়াইতেছেন, আর তার স্ত্রী তার থেকে দ্বিগুণ স্পিডে দৌড়ায় যাচ্ছে, কারণ তিনি দেখতেছেন প্রতিনিয়ত তার সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে তার স্ত্রী, এবং তিনি এটাতে হতাশ হয়ে যাচ্ছেন, কারণ তিনি মানে দম রাখতে পারতেছেন না, দম শেষ হয়ে যাচ্ছে। একটা মানুষ কতক্ষণ এইভাবে পারে? তিনি দৌড়াইতে একসময় তার পা মানে অসাড় হয়ে গেল, আর তার পা বেঁধেও গেল। তিনি ধপাস করে পড়লেন ওই ক্ষেতের মধ্যে, একদম ধুপ করে পড়ছেন, ব্যথাও পাইছেন, তার হাতে তারপর মুখে লাগছে এরকম। তো পড়ে রইলেন কিছুক্ষণ তিনি ওখানে শুয়ে দম নিতেছেন, মানে আর কিছু করতে পারছেন না, নাকে মাটির ঘ্রাণ আসতেছে,
এই ফসলের ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে। তো পড়ে আছেন তিনি, কয়েক সেকেন্ড পড়ে আছেন, তারপর অনেক কষ্টে ওঠার চেষ্টা করতেন। এই সময় দেখলেন যে তার পেছনে লোকজন এসে পড়ছে। তো তারা এসে তাকে টেনে তুললো এখান থেকে। তো তোলার পর তিনি কিছুক্ষণ হাঁপাইলেন, তাকায় দেখতেছেন সামনে মানে কেউ নাই, তার স্ত্রী নাই সামনে। তো তিনি অবাক হয়ে গেলেন। তো তারাও বলতেছে, ওই যে যারা বেহারা ছিল তারা বললো যে উনি কিভাবে এরকম দৌড়ে দৌড়াইলেন। তার মধ্যে দুইজন বলতেছে জিনে ধরছে ওনারে, জিনে ধরছে, নাহলে তো কোনো প্রশ্নই আসে না এখান থেকে যাওয়ার। তো মানে এইভাবে কেমনে গেল? তো পিছনে দুইজন বলতেছে আমরা শুধু দেখলাম দূরে একটা ছোট এরকম বিন্দুর মতো এরকম চলে গেল, মনে হলো বাতাসে ভেসে চলে গেল, এরকম ওই দিকে গেছে শেষের দিকে, একদম মতো ওই দিকে গেছে। তো যাই হোক, তখন ফাহিমের নানা উঠে বললো যে আচ্ছা যাই চলেন। তিনিও আবারও দৌড়ানো শুরু করলেন আস্তে আস্তে, মানে খুব ফাস্ট দৌড়াচ্ছেন না, হাঁপাচ্ছেন, দৌড়াচ্ছেন। বলে আপনার আমার পিছনে আসেন। আসলে তিনি চাচ্ছেন যে তিনি যদি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে দেখতে পান, তার স্ত্রী যেহেতু ওরাও বলছে যে ওখান থেকে ওনার জিনে ধরছে, তার কাছেও মনে হয়েছে যে সামথিং ইজ রং, মানে অতিপ্রাকৃত কিছু ঘটছে, তার স্ত্রী সমস্ত পজেসড হয়েছে। এটা যেহেতু তিনি গ্রামের ছেলে, তিনি তো জানেন যে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে। তো তিনি চিন্তা করছেন যে তাকে কি অবস্থায় পাই জানি না, এরা একটু পরেই দেখুক, আমি যে আগে দেখি যাকে ঠিক করতে পারি কিনা, আগে কি অবস্থা আছে যদি পাই খুঁজে। আর পাবো তো অবশ্যই, মানে সে ডিটারমাইন্ড যে তিনি খুঁজে পাবেনি। তো তাকে যেই পয়েন্টে দেখাইছে তিনি ওইদিকেই দৌড়ানো শুরু করলেন, আর তাদেরকে বললেন যে আমার পিছনে আসেন। তো তারা, যেহেতু উনি বলছেন যে তারা একটু আস্তে আস্তে যাচ্ছে, পিছনে আসতেছে, তো তিনি আবার জিজ্ঞেস করলেন একজনকে যে কোন জায়গায় যেতে দেখছেন। বললো ওই জায়গায়, হাত দিয়ে দেখাইছে। তো এক সময় তিনি পৌঁছায় গেলেন ওই জায়গায়। তো পৌঁছায় যে তিনি দেখতেছেন যে তিনি একটা মানে ক্ষেতের শেষে আসছেন, এই জায়গা দিয়ে ঢালু হয়ে নিচে নেমে গেছে, ওইটা একটা নদীর পাড়, মানে ওইখানে নদী বয়ে যাচ্ছে কুলকুল করে। তো তিনি ওখানে হতাশ হয়ে তাকায় দেখতেছেন এদিকে চাঁদটা মেঘে ঢেকে যাচ্ছে, আরো মেঘ এসে গিলে ফেলতেছে চাঁদটাকে, চাঁদের আলো কমে গেছে। ডাইনে বামে তাকাচ্ছে যে কোন দিকে গেল তার স্ত্রী। হঠাৎ তার চোখ পড়লো এক পাশে, যে ওই নদীর পাড়ে একটা জায়গায় কাদার মধ্যে মনে হচ্ছে কেউ বসে আছে। বসা মানুষ তিনি বুঝতেছেন, তিনি স্পষ্ট বুঝলেন যে এটাই তার ওয়াইফ, কারণ চুলগুলো ছেড়ে রাখছে, মানে চুল যে উঠতেছিল চুল ছাড়া, এবং শাড়ি বুঝতে পারছেন তিনি ওই মানে আবছা চাঁদের আলো তো কমে গেছে, যে বুঝতে পারছেন যেটা বিয়ের শাড়িটা পরা, এবং বসে আছে ওই কাদার মধ্যে বসে আছেন তিনি, এদিকে মুখ, তার দিকে মুখ করা। তো আর হালকা করে মাথাটা উঠায় একটু হেসে তাকে হাত দিয়ে এরকম ডাকতেছে। তো ফাহিমের নানা আস্তে আস্তে হেঁটে গেলেন কাছে। তো ওখান থেকে তিনি শুনতেছেন তার স্ত্রী তাকে বলতেছে যে কাছে আসো আনিস মিয়া, কাছে আসো। ওনার নাম আনিস ছিল, তো বলছে আনিস মিয়া কাছে আসো। তো তিনি বুঝতেছেন যে এইভাবে করে তো কোনোভাবেই ডাকার কথা না, আর তাকে এইভাবে তুমি করে সম্বোধন করবে না নতুন বউ। আর তিনি তার স্ত্রীর কণ্ঠ শুনছেন, কণ্ঠ অনেক মিষ্টি, এইভাবে করে কথা বলে না, কথাটা বলতেছে মনে হচ্ছে বুকের ভেতর থেকে কথা বলতেছে, একদম মানে দম ছেড়ে দিয়ে পুরো কণ্ঠের যতটা মানে ভারী ভাবটা নিয়ে আসছে এরকম। এইভাবে তো কথা বলে না। তিনি যে আবুজার বুঝে নিছেন যে তার স্ত্রীকে জিনে ধরছে, তাদের ওখানকার যেটা তারা জানতো যে জিনে ধরা। তো তিনি এটা বুঝতে পারছেন, এবং তিনি যা দোয়া দরুদ শিখছিলেন ছোটবেলায় সেগুলো পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো কাছে যখন গেছেন তখন তাকে ধমক দিলেন তার স্ত্রী। তারা বলছে দোয়া পড়ো স্ক্যান, তুই শুরু করলো। তো তিনি থমকায় গেছেন, ভয় পেয়েছেন, দেখলো যে বসার থেকে উঠে দাঁড়াইলো তার স্ত্রী, এবং তাকে বলতেছে হঠাৎ করে ঘাটটা এরকম বাঁকা করে বলছে আজকে তোরে কাদাতে চুবায় মারুম। বলে দেখলেন যে একটা লাফ দিয়ে, মানে তার মানে যেখানে দাঁড়াইছিল সেখান থেকে মনে হলো মানে একটা লাফ দিয়ে তার সামনে আসলো, এবং তাকে ধরে নিয়ে ফেলে দিল মাটিতে। তো ফাহিমের নানা মাটিতে পড়ছেন, তিনি যে জায়গাটা পড়ছেন ওই জায়গাটা অপেক্ষাকৃত নরম, মানে শক্ত জায়গায় না, এবং তিনি পড়ে গেলেন। তারপর তিনি দেখলেন যে তার স্ত্রী তার পা ধরে তাকে টেনে নিয়ে আসছেন কাদার মধ্যে। এত শক্তি কোত্থেকে আসলো? টেনে তাকে কাদায় এনে তাকে যেতে ধরছে মাঝখানে, মানে একদম মানে মাটির মধ্যে যেতে ধরছে। তো তিনি তার মুখ কাদার মধ্যে চলে যাচ্ছে, তিনি নিঃশ্বাস নিতে পারতেছেন না। তো এই সময় তিনি অস্পষ্ট ভাবে শুনলেন যে লোকজনের শব্দ ওইখান থেকে মানে আসতেছে, ওই যে তার যে বেহারাগুলো ছিল তারা নেমে আসতেছে, তারা হয়তো তাকে বাঁচানোর জন্য আসবে। তিনি তখন অবচেতন মনে চিন্তা করলেন যে এরা থামাইতে গেলে তো তারা মানে মামার স্ত্রীকে ধরবে, তো তিনি সেটা চান না যে তার স্ত্রীকে ধরুক কেউ। তো তিনি মানে সে মানে খুব মনে মনে খুব শক্তি নিয়ে এবং মানে আল্লাহর কাছে প্রার্থনা করে মাথা জোরে তুললেন ওখান থেকে, কাদার ভেতর থেকে চান জীবন দিয়ে মাথা তুলে ফেললেন। মাথা তুলে তিনি তার স্ত্রীকে মানে সরাই দিলেন ওখান থেকে, সরাই দিয়ে সবাইকে বলে এই দূরে দাঁড়ান বলে তিনি তার স্ত্রীকে চেপে ধরছেন। তার স্ত্রীর গায়ে প্রচন্ড শক্তি, তার থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। তিনি তখন স্ত্রীকে চেপে ধরে তিনি একটা সূরা পড়া শুরু করলেন। তিনি যখন পড়তেছেন তার স্ত্রী ছটফট করতেছে, মনে হচ্ছে তার হাত থেকে ছুটে যাবে। এক পর্যায়ে মনে হলো যে তার স্ত্রী বাতাসে উড়ে যাবে এরকম,
মানে উড়ে যাবে। তো তিনি তার দুইটা পা টেনে ধরলেন। এরকম খুবই আশ্চর্যজনক ব্যাপার যে একটা মানুষ বাতাসে উড়ে যাবে এরকম একটা অবস্থা। তিনি দুই পা টেনে ধরছেন, নিজে টেনে ধরলেন এবং সবাইকে বললেন যে আমাকে জাপটায় ধরেন, বেহারাদেরকে বলুন। তারা তাকে জাপটায় ধরলো। তো তিনি প্রাণপণ শক্তি দিয়ে ধরে রাখছেন পা। একটু পরে দেখলেন যে ওই তার স্ত্রী ধাপ করে পড়ে গেল, কাদার মধ্যে পড়ে গেল, জ্ঞান হারাইলো। তো যাই হোক, তিনি স্ত্রীকে উঁচা করে ধরলেন, হাঁপাচ্ছেন, কাদা সারা শরীরে মাখামাখি। বেহারারা তাকে ঘিরে ধরলো এবং তারা সবাই মিলে ফেরত আসলো পালকির কাছে। দেখলো যে ওই জায়গায় তার বাবা দাঁড়ায় আছেন, সাথে আরো দুজন বেহারা নিয়ে, এবং তাদের ওই জায়গায় কোনো কুকুর টুকুর আর আসে নাই। তো তার বাবাকে তিনি বললেন যে এরকম জিনে ধরছে। তো তার বাবা বললো তাড়াতাড়ি নিয়ে চলো, তুমিও পালকিতে উঠে বসো। তো তিনিও আর কোনো কথা বললেন না। তার মানে স্ত্রীকে নিয়ে তিনি পালকিতে উঠে গেলেন এবং পালকিতে উঠে তিনি স্ত্রীর মানে এরকম দুই পা এইভাবে করে চেপে ধরে রাখলেন আস্তে করে, যে কখনো আবার ছুটে ওইখানে পালকির থেকে লাফটাপ না দেয় এরকম। কারণ তারা বুঝছেন, তারা গ্রামে জানতেন যে এরকম কি হয়। তো যাই হোক, যাচ্ছেন বেহারারা দ্রুত হেঁটে যাচ্ছেন এবং বাকি বেহারারাও এখন মানে কাজে লাগছে। তারাও পালকির অংশ ধরছে, বিভিন্ন ধরে যাচ্ছে, তাড়াতাড়ি ছুটে চলতেছে পালকি। অনেক দূর চলে আসছে। এই সময় তিনি শুনলেন তার স্ত্রী ওখান থেকে শুয়ে শুয়ে বলতেছেন তারে, গলার ভেতর থেকে কেমন একটা ভারী শব্দ দিয়ে, যেটা তিনি কখনো কল্পনাও করেনি। বলছে, আনিস মিয়া, আজকে তোমার খবর আছে। তোমার দাদা আমার ছুটাইছিল, আজকে তোরে শেষ করে দিমু, তোর বউরেও শেষ করে দিমু। তো এগুলো বলতেছে। তানিস মিয়া বলতেছেন চুপ চুপ বলে দোয়া পড়তেছেন। তো দেখলেন যে তার বউ ওখানে ছাটাফাটা শুরু করলো এবং পালকি এরকম কাঁপতেছে। তো বিহারারা ওখান থেকেই হয়ে গেছে যে কি হয়েছে। তিনি বলতেছেন ঠিক আছে, সব চিন্তা করেন না। তিনি যতদূর পারতেছেন চেষ্টা করে তার স্ত্রীকে ধরে রাখতেছেন ওইখান থেকে, মানে হাত পা চেপে ধরে রাখার চেষ্টা করতেছেন। যাই হোক, এই মানে একটা খুবই বাজে অবস্থা ভেতরে এরকম। যাই হোক, এরকম করতে করতে কষ্ট করতে বেহারারা তারা চেষ্টা করলেন, প্রাণপণ চেষ্টা করলেন। চলতে চলতে তারা একসময় চলে আসলেন তাদের গ্রামের কাছাকাছি জায়গায়। তো সেইখানে একটা মৌলানা সাহেব থাকতেন, যাকে ফাহিমের নানার বাবা চিনতেন আর কি। কারণ ওই মৌলানা সাহেব এবং তার বাবা একসাথে পড়াশোনা করছিলেন, বেশ বয়স্ক মৌলানা সাহেব। তার বাড়িতে ঢুকে গেলেন তারা পালকি নিয়ে। তো ঢোকার পরে ফাহিমের নানার বাবা তাড়াতাড়ি দৌড়ে গেলেন ভিতরে। ভিতরে যে জোরে যে দরজা নক, তখন তো অলরেডি রাত দুপুর, মানুষজন ঘুমায় আছে গ্রামে। তো তিনি জোরে জোরে দরজা নক করতেছেন, মানে এরকম কিল মারতেছেন দরজায়। তো দেখলেন একটু পরে মৌলানা সাহেব নিজেই খুলে দিলেন দরজা। কারণ তিনি ওই রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, ইবাদত করতেন। তিনি বেরিয়ে আসলেন, বললেন কি ব্যাপার, কি হয়েছে, এরকম করতেছেন কেন? তখন বললেন যে আমাকে চিনতে পারছেন, আমি এরকম আপনার বন্ধুর ছেলে, এই ব্যাপার। তো তিনি অনেকক্ষণ তাকাইলেন হারিকেনের আলোতে, ভালো মতো তাকায় বললেন যে হ্যাঁ চিনতে পারছি, কি হয়েছে আপনাদের? তখন বলে যে আপনি আসেন চাচা, একটু দেখেন। তো তাকে ডাকলেন। অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ একজন মানুষ। তিনি আস্তে আস্তে বেরোলেন হারিকেনের আলোতে। তো উনি যখন নাকি ওই ইসের কাছে আসছেন, ওই পালকির কাছে আসছেন, তখনই নাকি ছটফট করতেছিল ইসের বউ, মানে ফাহিমের নানি ছটফট করতেছিল। মানে মনে হচ্ছে কি একটা জানি হয়ে গেছে। তিনি ওখানে আসার আগে কি জানি পড়া শুরু করলেন, মানে করে মানে বিড়বিড় করে তিনি দোয়া পড়তেছেন। পড়তে পড়তে পালকির কাছে গেলেন, যে পালকির উপর হাত দিয়ে দোয়া পড়লেন। পড়ে তিনি পালকির মধ্যে এরকম 3টা হাত দিয়ে এরকম বাড়ি দিলেন। দেওয়ার পর বললো যে কি হয়েছে, এখানে তো জিনের আসর দেখা দেয়। তো তখন ফাহিমের নানার বাবা বললেন যে হ্যাঁ আসলে এরকম, চাচা আমার ছেলের বিয়ে করাইছি, এরকম এরকম সমস্যা, এরকম আসার পথে গেছে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বউকে নামায় আনো এখান থেকে। তো নামাইলেন ওখান থেকে, ফাহিমের নানাই ধরে নামাইলেন। নামানোর পর তিনি দেখতেছেন ওইখানে কাদা, বলছে যে ময়লা টয়লা লাগছে, তো তারা আমি ব্যবস্থা করতেছে। তো তিনি ওখান থেকে তাদের বাড়ির ওই ছেলেটাকে উঠাইলেন, যারা দেখাশোনা করে, উঠে আসলো। তারা পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে ফাহিমের নানাই যে তার স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, করার পর নিয়ে আসলেন। তো ওই যে মৌলানা সাহেব, তার স্ত্রী, তিনিও অনেক বৃদ্ধা, মানে তিনি তাকেও নিয়ে আসলেন। ফাহিমের নানিকে তার বিছানায় শোয়াই দিয়ে তাকে বললেন যে পাশে বসতে, কারণ তিনি রুকাইয়া করবেন। তখন গভীর রাত। তো সেই নানি, তিনি এগুলোর সাথে মনে অভ্যস্ত। তিনি জানতেন যে তার হাজবেন্ড এরকম করেন, মানুষের জিন টিন ছাড়াই দেন, তিনি জানতেন এরকম। আর তিনি হয়তো তাকে সাহায্য করতেন মেয়েদের এগুলো ছাড়ানোর ব্যাপারে। তো তিনি ওখানে বসলেন, আর মৌলানা সাহেব এই পাশে, মানে এইদিকে চলে আসলেন। ফাহিমের নানাকে রাখলেন সাথে, বললেন যে আপনি থাকেন। আর ফাহিমের নানার বাবাকে বললেন আপনি বাইরে যেয়ে দাঁড়ান। তো যাই হোক, তারপরে তিনি ওখানে শুরু করলেন দোয়া দরুদ পড়া, তার মতো রিচুয়াল করলেন, মানে তার মতো যে নিয়ম, রুকাইয়ার নিয়ম, সেটা পালন করলেন। তো অনেকক্ষণ পর দেখলো যে ওইখান থেকে ওই ফাহিমের সেই নানি কথা বলতেছে,
বলতেছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই মেয়েকে কেন রাস্তায় ধরছো? তো বলে যে এখান থেকে আসতেছিল বরযাত্রী নিয়ে, মিষ্টি নিয়ে আমার সাথে ইরা খাইতে চাইছিল। আর এছাড়াও ওর দাদা, মানে এই ফাহিমের নানাকে কথা বলতেছে, তার দাদা আমার ছাড়াইছিল, একবার অন্যায়ভাবে ছাড়াইছিল। আমার এত পছন্দের মানুষ এই সেই, যাই হোক, এই নিয়ে অনেক ডিবেট হয় দুজনের মধ্যে। মূল কথা হচ্ছে ফাহিমের নানার দাদা তিনি একটা জিনকে ছাড়াইছিলেন একজনের উপর থেকে, এবং তিনি মানে সেই জিনকে বন্দি করে রাখছিলেন একটা মাটির কলসির মধ্যে। সেই কলসি ভেঙে সে বের হয়ে যায় এক সময়। বের হয়ে গিয়ে সে এখান থেকে মানে যখন ওদের বাড়ি তো বন্ধ করা ছিল, ফাহিমের নানাদের বাড়ি যেটা সেটা বন্ধ করা ছিল, তো সে সেখান থেকে বের হয়ে ডিসাইড করে এদের আমি কোনো ক্ষতি করব। এবং এটা নাকি জিনরা করে, এরকম প্রায়ই নাকি তারা রিভেঞ্জ নেওয়ার চিন্তা করে। তো সে ওরকম দক্কে ছিল, বাট ওই দিন সে প্রিপেয়ার্ড ছিল না। সে হঠাৎ করেই ফাহিমের নানার পালকির দেখা পেয়ে যায়, কারণ ওখানে আরো জিনরা ছিল এবং তারা চাইছিল ওখান থেকে মিষ্টি নিয়ে নিবে তাদের যে পালকির থেকে। তো সে যখন ওইখানে আসে তখনই সে নাকি স্নিফ করে বুঝতে পারে যে এখানে কারা আছে। ফাহিমের নানার বাবাকে দেখে সে, এবং সে তখনই ডিসাইড করে যে সে এখানে রিভেঞ্জ নিবে। সে ওই ফাহিমের নানিকে সে পজেস করে। যাই হোক, তাকে ছাড়ানো হয় এবং যেই ছিলেন মৌলভী সাহেব ছিলেন, তিনি বললেন যে তুই কি চাস যে তোকে আবারও আমি বন্দি করে ফেলি, তোরে আবারও আমি কোনো কলসে বন্দি করে রেখে দিই অনেক বছর? তো সে বলে না, সে চায় না ওইটা। তো বলে তাহলে তো কেমনে কি? বলে যে আমার তো প্রতিশোধ নেওয়া বাকি, তো কোনো প্রতিশোধ হবে না, কেমনে কি করবি তুই? তখন নাকি বলে যে আমি কোনো রকম আর করবো না, তবে আমাকে একটা ছাগল দিতে হবে, সুন্দর একটা কালো ছাগল দিতে হবে, যেটা শিং বাঁকা, 2 শিং থাকবে বাঁকা। তো এরকম ভাবে শর্ত দেয় কিছু। তো শর্ত দেওয়ার পর মৌলানা সাহেব বলে এই রাতের বেলা তুই কেমনে এটা চাইলি, তোরে কিভাবে দিব? বলে এটা আপনার ব্যাপার। তো মৌলানা সাহেব অনেক চিন্তা করেন কিভাবে কি করবেন। তো তিনি ওই রাতের বেলায় তার লোককে পাঠান যে আশেপাশের কোনো বাড়িতে এরকম কালো ছাগল আছে নাকি। তো তার লোকরা যে এরকম 4-5টা বাসা খুঁজে একটা বাসার মধ্যে একটা ছাগল পায়, সেটা 2টা শিং আছে, এটা একটু বাঁকা। তো ওই ছাগলটাকে তারা নিয়ে আসে। আনার পরে বলে যে এই ছাগল নিয়ে আমি চলে যাব। সেই দিন বলে আমি ছাগল নিয়ে চলে যাব। ছাগলটাকে নাকি রাখা হয় ঘরের বাইরে, মানে যেখানে তাকে করা হচ্ছে, তাড়ানো হচ্ছে। এটা একটা টিনের ঘর ছিল, মানে টিনের ঘর, ওই টিনের ঘরের বাইরে রাখা হয় ছাগলটাকে, দাঁড়া করায় রাখা। তো সবাই দেখে, ওই ফাহিমের নানার বাবা তিনিও দেখেন, এবং ফাহিমের নানা ঘরের ভিতর থেকে দেখতেছিল যে মোনা সাহেব যখন নাকি তাকে ঝাড়লো, তার মতো তিনি কাজ করলেন, করার পর নাকি ওই একটা ঝাঁকি দিয়ে, যে ফাহিমের নানি ছিল, একটা ঝাঁকি দিয়ে মানে একদম এলায় পড়ছেন, নেতায় গেছেন। তার মনে হলো যে পুরা চলে গেছে, সেন্স চলে গেছে। ওইখানে ছাগলটা নাকি জোরে জোরে ডাকা শুরু করে। প্রথমে ভয়ার্থ ভাবে কয়েকবার ডাকে, তারপর জোরে জোরে ডাকা শুরু করে, প্রচন্ড জোরে জোরে। এবং তার এই ছাগলের ডাকও চেঞ্জ হয়ে যায়, পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তো তখন মনে হচ্ছে যে ছটফট করতেছে, যে খুঁটির মধ্যে ছিল ছটফট করতেছে। তো তখন ওই মৌলভী সাহেব বলে যে এই খুঁটিটা, ওই তার বাঁধনটা খুলে দাও। বাঁধনটা খুলে দেওয়ার পরে নাকি ছাগলটা একটা লাফ দিয়ে, ওই যে বারান্দার মধ্যে ছিল, লাফ দিয়ে সামনে পড়ে একটা দৌড় মারে, ভোঁ দৌড়। এবং দৌড়াইতে দৌড়াইতে নাকি ছাগলটা ওই যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ায় চলে যায়, ওই দূরে গাছগাছালি আছে ওইদিকে একদম চলে যায়। তো ওই ছাগলকে নাকি আর কেউ খুঁজে পায় নাই, ওই ছাগলকে নাকি আর কেউ দেখে নাই কখনো, ছাগলটা গন, মানে এরপরে আর কেউ খুঁজে পায় নাই। তো যাই হোক, তো ফাহিমের নানিকে ছেড়ে গেছে ওই জিন তখন। তারপর তাকে আবার পালকিতে নিয়ে আসা হয়, এনে তারপর তাদের বাড়িতে আনা হয় এবং তাকে শুশ্রূষা করা হয়। তো পরবর্তীতে যখন তার হুঁশ ফিরে, মানে সে কিন্তু মোটামুটি সেন্সলেস অবস্থায় ছিল, তার যখন হুঁশ ফিরে মোটামুটি সে যখন সেন্সে আসে, তখন সে মনে করতে পারে ওই যে তার আসার সিনটা, সে যতক্ষণ পর্যন্ত তার ছিল, পালকিতে ছিল, তারপর সে ওই যে দেখলো একটা অন্ধকার অবয়বের মতো তাকে যে চেপে ধরলো, তারপর তার আর কিছুই মনে নাই। বাকি জিনিসটা সে আর কিছুই মনে করতেই পারে না, তার সব ভুলে গেছে সে। তারপর তার সেন্স ফিরছে ওই যে তার শ্বশুর বাড়িতে এসে, এটাই, এবং তার সারা শরীরে অনেক ব্যথা, হাতে পায়ে ব্যথা। তো যাই হোক, ফাহিমের নানা নাকি তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তিনি তার স্ত্রীকে বুঝতেই দেন নাই প্রথমে যে কি হয়েছিল। তার স্ত্রী এতটুকু বলে যে সে এরপর কেন মনে করতে পারে না আর কিছু। তো তিনি প্রথম দিকে তার স্ত্রীকে বলছেন যে ওগুলা তুমি দুঃস্বপ্ন দেখতেছিলা এখানে আসার সময়, তুমি ঘুমায় গেছিলা, তোমার ঘুম ভাঙছে আমাদের এখানে। তখন তার স্ত্রী বলে আমার হাতে পায়ে ব্যথা কেন, আমার এখান থেকে এরকম ছিলে মিলে গেছে কি জন্য? তো তখন তিনি আস্তে ধীরে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছিল, এবং তিনি বলে যে এটা তোমার দোষ না, এটা আমাদেরই পরিবারের মধ্যে এটা আছে, এখন আমি আর কি করতে পারি, আমার জন্য তুমি এই কষ্টটা করলা। যাই হোক, তারপর তাদের
ডাক্তার আর এই ঝামেলার মধ্যে দিয়ে তারা যায় নাই। তাদের এই ঘটনাটা এতটুকু ছিল, ফাহিমের সেই নানির, এবং সেই ঘটনাটা শেয়ার করছে। আর এমনি গ্রামে অনেক কিছুই দেখতো, তার নানি আর অনেক কিছু দেখছে। বড় নানি, এটা তার নানির বড় বোন, তো এমনি অনেক কিছু দেখছে গ্রামে, এটা ওইটা, মানে এটা গ্রামের নর্মাল ব্যাপার ছিল তখন, ওই টুকিটাকি জিনিস দেখা। তো এই ছিল এই ঘটনাটা। আমার কাছে খুব বেশি রকমের ইন্টারেস্টিং লাগছে এবং বেশ মজার লাগছে। আমি সবকিছু ভিজুয়ালাইজ করতেছিলাম, আমি এনজয় করছি ঘটনাটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে যে ঘটনাটি শেয়ার করেছেন অনিক ভাই, ঘটনাটি ওনার চাচাতো ভাই কবিরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার চাচাতো ভাই কবির এবং ওনার বয়স প্রায় সমসাময়িকই ছিল। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ওনার কবির ভাই ছোটবেলা থেকেই তন্ত্র সাধনা, জাদুটোনা এসব ব্যাপারে আসলে অনেকটাই আগ্রহী ছিলেন। স্কুলে থাকতে তিনি বিভিন্ন ম্যাজিকের বই, জিন বশ করার গল্প, এসব বিষয়ে অনেক গল্পের বই কিনে পড়তেন। এসব ব্যাপারে তার খুব আগ্রহ ছিল। তখন তিনি কলেজে পড়েন। তো ক্লাসে ওনার এক বন্ধু ছিল, তার নাম রাজীব। তার দাদা তাবিজ করতো, ঝাড়ফুঁক করতো, মানুষকে নানারকমভাবে সাহায্য করতো, এবং তার দাদার কাছে নাকি জিনও ছিল। ওই জিন দিয়ে তিনি মানুষকে অনেক ধরনের সমস্যার সমাধানের পথ তৈরি করে দিতেন। তো কবির ভাই তার কাছ থেকে তার দাদার সম্পর্কে নানা রকম গল্প শুনতেন। মানুষের কী ধরনের সমস্যা নিয়ে আসে, কীভাবে তার সমাধান করে, এগুলো বিষয় নিয়ে ওনারা মাঝে প্রায় কথা বলতেন। একদিন ওনার কবির ভাই ভাবেন যে তার কাছে যদি জিন থাকতো, তিনি অনেক ক্ষমতার অধিকারী হয়ে যেতেন, অনেক অসাধ্য কাজ করে ফেলতে পারতেন। তো হঠাৎ একদিন কাউকে কিছু না বলেই হঠাৎ করে দেখা গেল যে কবির ভাই উনি কোথাও পাওয়া যাচ্ছে না। সারাদিন যাওয়ার পর রাতেও যখন বাসায় ফেরেনি, তখন যিনি ঘটনাটা বলেছেন ওনার চাচা চাচি আসলে অনেক টেনশন শুরু করেন। সারাদিন রাতের বেলায় খোঁজখবর নেওয়া হয়, আত্মীয় স্বজনদের কাছে, বন্ধু বান্ধব যা আছে আর পাড়া প্রতিবেশী সব জায়গায় অনেক খোঁজখবর করা হয়, কিন্তু কবিরকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদে মাইকে এলানও করা হয় এবং শেষ পর্যন্ত থানায় একটি মিসিং কমপ্লেন করা হয়। তো উনি হারিয়ে যাওয়ার প্রায় 9 দিন পর ওনার চাচি রান্নাঘরে রান্না করছেন। এমন সময় হঠাৎ করেই ওনার ছেলে কবির পিছন থেকে মাকে ডেকে বলেন, মা ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ওনার চাচি পিছনে ফিরিয়ে তাকান এবং অবাক হয়ে যান এবং কান্নায় ওনার ছেলেকে জড়িয়ে ধরেন। যাই হোক, এরপরে ওনার চাচা বাসায় আসেন, মানে কবির সাহেবের বাবা। তো ওনাকে অনেক কান্না করেন এবং বকাবকি করেন, ছেলেকে মারেনও বলতে গেলে, যে এতদিন তুই কোথায় ছিলি, কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না, কোনো খবর ছিল না। কিন্তু ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করেন, কিন্তু কবির ভাই যে উনি কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না, উনি শুধু মাথা নিচু করে বসেছিলেন। যে আমি ঘটনাটা শেয়ার করেছেন ওনার মানে কাজিন, যেহেতু উনি বললেন যে ওনার কাছে মনে হচ্ছিল যে পুরো ব্যাপারটাই আসলে কবির ভাই কানে নিচ্ছেন না, তিনি আসলে মানে অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন। তো পরদিন সকালে ওনার কাজিন কবির ভাইয়ের সাথে উনি দেখা করেন। তো জানতে চাইলেন যে আসল ঘটনাটা আসলে কি, কোথায় গিয়েছিলে। তো ওনার কাজিন কবির ভাই আসলে মুচকি এসে বললেন, কিছুই হয় না রে, সব কিছুই হবে। উনি আসলে হতভম্ব, শুধু চেয়েই রইলেন। একটু থেমে তিনি বললেন যে, ওনার কাজিন বললেন যে, কখনো জিন দেখেছিস চোখের সামনে? উনি বললেন না। তিনি বললেন, দেখতে চাস? উনি তোকে তাকিয়েই রইলেন। তিনি বললেন যে, সাহস জোগাড় কর আগে, এরপর তোকে একদিন দেখাবো না। এই বলে উনি উঠে দরজা বন্ধ করে তার ব্যাগের ভেতর থেকে একটা বই আর কিছু কাগজ বের করলেন। বললেন যে এই কাগজের মধ্যে যেই জিনিসগুলো লেখা আছে এগুলো জোগাড় করতে গিয়েছিলাম, এগুলো করতে আমার একটু সময় লেগেছিল, আর খবরদার বাসার কাউকে বলবি না। তো ওনার কবির ভাই ওনাকে সব কথাই বলতেন, কারণ আগেই বললাম যে ওনাদের আসলে বয়সের ব্যবধান খুবই কম ছিল, ওনারা প্রায় একসাথেই ছিলেন, 8 মাসের ব্যবধানের মতো ছিল, ওনারা প্রায় বন্ধুর মতো ছিলেন। তো যাই হোক, ঘটনাটি যিনি শেয়ার করেছেন তো অনিক ভাই, তো উনি প্রথমে বইটা হাতে নিয়ে দেখলেন। বইয়ের উপরে কোনো কভার নাই, অনেক পুরনো একটা বই, অনেক অংশ ছেঁড়া। বইটা একটু খুলে উল্টে পাল্টে দেখলেন এবং কাগজের টুকরাগুলো হাতে নিয়ে সেগুলোতে দেখলেন যে কিছু আরবি লেখা, কিছু জিনিস হচ্ছে সাংকেতিক চিহ্নের মতো দেয়া, আসলে কোন ভাষা সেটা বোঝা যাচ্ছে না। কিছু জায়গায় ভয়ঙ্কর কিছু ছবি আছে, কিছু জায়গায় কাটামাতার ছবি, বিভিন্ন কিছু নাম দেওয়া, কিছু বাংলায় লেখা, অনেক কিছু মানে অনেক কিছু আইটেম টাইপের আর কি, যেগুলো মানে জাদুটোনা করতে যেসব জিনিস লাগে। তো যাই হোক, তার সাথে কথাবার্তা হলো ওনার কাজিনের সাথে। তো ওনার কাজিন বলল যে, আমার সাথে একদিন আসরে বসবি?
আমি আগে পুরো ব্যাপারটা শিখে নেই, তারপর তোকে নিয়ে বসবো। তার কথাবার্তা শুনে আসলে অনেক ভাই যিনি ঘটনা শেয়ার করেছেন তার আসলে ভয় লাগতে শুরু করলো। উনি খানিকটা ভয়ের সাথে অবিশ্বাস শুরিয়ে বললেন যে দূর ভাই, কি আজারের কথাবার্তা বললো এগুলি। হঠাৎ করে ওনার কবির ভাই চুপ হয়ে গেলেন, আর বললেন দেখি কি করা যায়। এই বলে উনাকে নিয়ে বের হয়ে গেলেন। তো ওনার কবির ভাই আসলে কবির ভাইকে নিয়ে বলতে গেলে যেটা হচ্ছে, অনেকটা ঘর কোনো কিছু মানে ওই বইগুলো সংগ্রহ করার পরে বা ওই জিনিসগুলো সংগ্রহ করার পর উনি আসলে অনেকটা ঘরকুনে হয়ে যান। ক্লাসে যান না, আড্ডায় যান না, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করেন না, ঘর থেকে বের হন না, সারাদিন ওই বইটা নিয়েই পড়ে থাকতো এবং ওনার ঘরে কাউকে ঢুকতে দিত না। তো একদিন জানতে চাইলে এটাই ওনাকে বলে যে বইটাতে নাকি অনেক দরকারি আমল আছে, সেগুলো বের করে উনি পড়েন। তারপর টেবিলের উপরে উনি দেখলেন অনেক ভাই যে একটি কোরআন শরীফও আছে। তো জানতে পারলেন যে উনি রেগুলার কোরআন শরীফও পড়েন। তো একদিন রাতের বেলায় বাসার প্রায় সবাই যখন ঘুমে, গভীর রাত, তখন সময় হবে 3টা কি 4টা। তো কবির সাহেব অজু করে পরিষ্কার ভালো একটা সাদা কাপড় পরে বের হয়ে যান, কাঁধে তার ওই সেই ব্যাগ, যে ব্যাগের মধ্যে বই এবং হাতে কোরআন শরীফ, এবং উনি বাসা থেকে বের হয়ে যান। ওই ওনাদের বাসার একটু সামনেই একটা মাঠ ছিল। তো ওনার কাজিন কবির সাহেব সেই মাঠের চলে যান। মাঠ তখন সময় যেহেতু রাত 3টা, আমি বলছি আমাবস্যা ছিল, চারিদিকে একদম অন্ধকার, বাতাস টাতাস নিয়ে একদম গুমট টাইপের একটা অবস্থা এমনিতেই ছিল। তো উনি যেটা করেন সেটা হচ্ছে ওনার বাসার সামনে যেহেতু মাঠটা যেটা ছিল, মাঠের একদম মাঝখানে যান, সেখানে গোলাকার একটি দাগ কাটেন, সেই দাগের চারিপাশে উনি মোমবাতি জ্বালান এবং ঠিক মাঝখানে উনি বসেন। ইনি কোরআন শরীফের সূরা জিন তেলাওয়াত শুরু করেন। এবং এর আগে অনেক ধরনের আমল উনি করেছিলেন, যেটা আসলে অনেক ভাই আমাকে শেয়ার করেনি, বলছে আমাকে জাস্ট এটাই বলেছে যে উনি অনেক ধরনের আমল করে তারপর ওখানে গিয়েছিলেন। তো যাই হোক, উনি সূরা জিন তেলাওয়াত করা শুরু করলেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা বাতাসও ছিল না। কিছুক্ষণ পর উনি খেয়াল করলেন যে পিছনে দুটি বেড়াল প্রচন্ড ঝগড়া করলে যেমন শব্দ হয়, চিল্লাচিল্লি করলে যেমন শব্দ হয় তেমন শব্দ, সাথে কতগুলো শিয়ালের ডাকি কানে আসছে। এবং কিছু সময় পরে ওনার কবির ভাই কাজিন খেয়াল করলেন যে আশেপাশ থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ আসছে। তিনি লক্ষ্য করেন যে চারপাশে বাতাস যেন কেমন জানি ভারী হয়ে আসছে ধীরে ধীরে। উনি বুঝতে পারলেন যে আশেপাশে কেমন জানি সবকিছু, মানে মনে হচ্ছে ওনার আশেপাশে অনেক মেঘলা হয়ে গেল। হঠাৎ করে মেঘগুলো নিচে পড়ে গেল, নিচে চলে আসলো। কিন্তু কোনো অবস্থাতেই উনি কোরআন শরীফ পড়া থামেননি, কারণ উনি জানেন যে কোনোভাবে কোরআন শরীফ পড়া যদি থামিয়ে দেন তাহলে ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে। কিন্তু তার মনের ভিতরে ভয় না, এক ধরনের অস্বস্তি কাজ করছিল। তো কিছুক্ষণ পর ওনার কবির ভাই চারপাশে খেয়াল করলেন যে চারিপাশে কিছু অবয়বের আনাগোনা। ওই অবয়বগুলো কালো ছিল, কালো মানে অন্ধকার রাতের মধ্যে কালো অবয়ব কিন্তু বোঝা যাচ্ছিল, চারিদিকে ঘিরে ঘোরাঘুরি করছিল প্রচুর। একটা সময় উনি খেয়াল করলেন যে প্রচুর অবয়ব তার চারপাশে মানে ঘোরাঘুরি করছে, এবং অবয়বগুলোর উপস্থিতি প্রচন্ড বেগে একসময় বেড়ে গেল, বাড়তেই থাকলো। এবং একটা সময় উনি খেয়াল করলেন যে চারিপাশ থেকে শুধু প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। অনেক মনে হচ্ছে যে উনি একটা মাঠের মধ্যে খালি মাঠে বসে আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে না যে উনি খালি মাঠে বসে আছেন। উনি মনে হচ্ছে যে কোনো একটি মেলার ঠিক মাঝখানে উনি বসে আছেন। তো যাই হোক, উনি তখন একটা জিনিস বুঝতে পারলেন যে উনি আসলে জিনদেরকে ডাকার যে আমল, সে আমলগুলো করেছেন, কিন্তু জিনদেরকে আসলে কিভাবে এখান থেকে সরাতে হবে বা কিভাবে নিজের বশে আনতে হবে সেটা আসলে শিখেননি। পুরো জিনিসটাই ওনার আসলে খুব বেশি ইন্টারেস্ট ছিল, উনি সবকিছু না শিখেই আমলটা শুরু করে দিয়েছিলেন। তো যাই হোক, উনি ওনার একটা সময় ওনার সূরা জিন পড়া শেষ হয়ে গেল, কিন্তু উনি যে সূরা জিন পড়া থামালেন না, কারণ উনি খেয়াল করলেন যে উনি যে অবয়বটা মানে চারিদিকে যে বৃত্তটা টেনেছিলেন, সেই বৃত্তের ভিতরে কিন্তু কোনো কিছু আসছে না। উনি বুঝতে পারলেন যে ওনার বৃত্তের ভিতরে কোনো কিছু আসবে না এবং ওনাকে কোরআন শরীফ তেলাওয়াত কোনোভাবে বন্ধ করা যাবে না। ওনার ভিতরে প্রচণ্ড ভয় পাচ্ছিলেন এবং প্রচণ্ড অস্থির হয়ে গেছিলেন এবং ঘেমে একাকার প্রচণ্ড ভয় পাচ্ছেন, কিন্তু কোনোভাবেই উনি কোরআন তেলাওয়াত করা থামছেন না। তখন ভোর হতে কিছু সময় বাকি, ফজরের আজানও এখনো দেয়নি। তো বলে রাখা ভালো, অনেক ভাইয়ের যে চাচা মানে কবির ভাইয়ের বাবা প্রতিদিন ফজরের নামাজের একটু আগেই ওঠেন, উনি অজু করেন এবং এক টর্চ লাইট নিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যান। ওনার চাচা মসজিদে যাবার পর উনি সেদিনও উনি মসজিদে যান।
তো উনি মাঠে দেখেন যে একটা লোক মাঝখানে বসে আছে আর চারপাশে অনেকগুলো শিয়াল ঘোরাঘুরি করছে। ওনার চাচা প্রথমে ভাবেন যে লোকটাকে মনে হয় শিয়াল তাড়া করছে বা কোনোভাবে আঘাত করেছে, দেখে লোকটা বসে আছে। তো কাছে যাওয়ার পরে আলোতে লক্ষ্য করলেন যে এটা তার ছেলে কবির। ওনার চাচা দ্রুত তার কাছে গিয়ে বলেন, তার ছেলের কাঁধে হাত রেখে বলেন যে বাবা তোমার কি হয়েছে, তুমি এখানে কেন? ওনার বাবা যখনই তার ছেলের গায়ে হাত দেন তখনই ওনার ছেলে আসলে ওখান থেকে পড়ে যায়, সুরা পড়া বন্ধ করে দেন এবং মাটিতে পড়ে যান। ওনার কোনো সেন্স ছিল না সেদিন সকালে, সেদিন আর ওনার উনি সেন্সলেস হয়ে গেলেন আর ওনার জ্ঞান ফেরেনি। ওনার জ্ঞান ফিরে সেদিন হচ্ছে দুপুর বেলায়। তো যাই হোক, দুপুরবেলার পরে ওনার জ্ঞান ফেরার পরে ওনার বাবা ওনাকে জিজ্ঞেস করেন যে তুই কি করছিলি। ওনাকে সেদিনকে প্রচণ্ড বকাবকি করেন, কারণ এর আগেবার উনি হারিয়ে গিয়েছিলেন, এবার খারাপ কিছু করার চেষ্টা করছিলেন, এটা ওনার বাবা বুঝতে পেরেছিলেন। তো এক সময় ওনার বাবাকে উনি সব কিছু খুলে বলেন। তো যাই হোক, এরপরের সেদিনকার সন্ধ্যাবেলা থেকে ঘটনা শুরু হয় তাদের পরিবারের সাথে, ভয়ঙ্কর সব কাণ্ড শুরু হয়। তো ওনার কবির ভাইদের বাসা ছিল দোতলা, অনেকটা দোতলা ডুপ্লেক্স টাইপের বাড়িতে কোনো ভাড়াটিয়া ছিল না, তারাই থাকতো। তো পুরো বাসায় ওনারা খেয়াল করলেন যে সেদিন রাত থেকে যে হঠাৎ করে গ্লাস সরে যাচ্ছে, রান্নাঘরের মধ্যে কোনো কিছু পড়ছে। ওনাদের বাসায় অ্যাকুরিয়াম ছিল, অ্যাকুরিয়ামে একটা মাছও নাই। বাসায় ওনারা একটা বিড়াল পালতো, সেই বিড়ালটা কেমন যেন আতঙ্কের মতো করতেছে, ভয় পাচ্ছে, এদিক সেদিক লাফলাফি করছে। এবং বাসার ছাদের যে গেটটা ছিল ওনারা বুঝতে পারছেন যে গেটটা কেউ খুলছে, কেউ লাগাচ্ছে। বাসার মধ্যে বিভিন্ন ধরনের গায়েবী ব্যাপার স্যাপার হচ্ছে, আজব ব্যাপার স্যাপার, যেটা আসলে সম্ভব না। এবং একটা সবচেয়ে নোংরা যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে ওনারা রান্নাঘরে ওনারা খেয়াল করছেন যে কিছুক্ষণ পরপরই একটা পচা মাংসের স্তূপ হয়ে আছে। ওনার কাজের মানুষ সেটা পরিষ্কার করছে, আবার দেখছেন যে পচা মাংসের স্তূপ। বাড়িতে লাইট কয়েকটা নষ্ট হয়ে গেল, কিছু লাইট জ্বলছে। সব মিলায় বাসার অবস্থা এক প্রচণ্ড রকম খারাপ। এর মধ্যে ওনার কবির ভাই যে তার ভীষণ রকমের জ্বর চলে আসে, জ্বরের কারণে কাঁপতে কাঁপতে ওনার বাবাকে বলেন যে বাবা, ওরা মনে হয় আমাকে চায়, তোমরা সবাই বড় চাচার বাসায় যাও, আমি দেখি ওরা কি বলে। তখন কবির ভাই চাচা ওনাকে বলেন যে এই অবস্থায় ওনার বাবা আসলে খুব অসুস্থ হয়ে পড়েন ছেলের এই অবস্থা দেখে, এবং উনি কাঁদো কথায় ভয়ে যে বলেন যে এই অবস্থায় আমি তো তোকে ফেলে যাব না। তো যাই হোক, তার চাচা তখন ভাবেন যে মসজিদের যে ইমাম সাহেব আছে তার কাছে যাবেন। তো ওনার চাচা, ওনাদের বাসাটা যেহেতু বললাম যে দোতলা বাসা ছিল এবং বাসার আশেপাশে কিন্তু খালি ছিল, তো ওনার চাচা মসজিদের ইমামকে আনতে বাইরে যাবেন, দরজা খুলেই দেখেন যে ওনার বাসার ঠিক সামনে অনেকগুলো ছোট ছোট ঘর, একটা মুরগির খোপগুলো যেমন হয় অনেক এরকম ঘর, প্রায় 18-20টার মতো চারিদিকে ছোট ছোট ঘর। উনি খুব অবাক হয়ে গেলেন যে এত ঘর হঠাৎ করে কোথায় আসলো, উনি কোনোভাবে ভেবে পাচ্ছিলেন না। তো উনি একটা সময় দৌড়াদৌড় পড়া শুরু করলেন এবং ওনার হাতে টর্চ লাইট নিলেন এবং রাত্রেবেলায় উনি ইমাম সাহেবের কাছে যান এবং ইমাম সাহেবের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন, যেটি তার ছেলে তার সাথে শেয়ার করেছে। তো ইমাম সাহেব বলেন যে আপনার ছেলে যে কাজটা করেছে খুব বিপজ্জনক একটি কাজ করেছে, যার পরিণতি কখনোই আসলে ভালো হবে না, আর এর একটা চরম মূল্য দিতে হবে। এরপরে আসলে ইমাম সাহেব ওনাকে সাজেস্ট করেন যেটা হচ্ছে এই বাসা থেকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যান, এবং ইমাম সাহেব কিছু তাবিজ দেন এবং বলেন যে আপনাদের বাসায় প্রত্যেকটা সদস্য এই তাবিজগুলো পড়বেন এবং আপনাদের ঘরে আপাতত এই পানিটা ছেটান, যেহেতু রাত্রেবেলায় হঠাৎ করে তো আসলে বাসা চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আপনারা যত দ্রুত সম্ভব বাসা থেকে চলে যান এবং আপনার ছেলেকে এই তাবিজটা পরিয়ে রাখেন। এই তাবিজটা যতক্ষণ থাকবে তার কোনো সমস্যা হবে না। তো অনেক ভাই আমাকে এই পর্যন্তই ঘটনাটি শেয়ার করেছেন। উনি বলেছেন যে পরবর্তীতে কি আসলে ঘটেছে এটা উনি হয়তো সামনে আমাদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ, এটাই ছিল আজকের প্রথম ঘটনা। তসলিম সাহেব সেই অঞ্চলের বেশ নামকরা একজন হুজুর। উনি অনেক মানুষের উপকার করে থাকেন, যদিও ওনার নাম প্রকাশ করতে মানা করেছে দেখে আমি তসলিম সাহেব নামটা ব্যবহার করছি। তো তসলিম সাহেবের ঘটনা যারা শুনছেন তারা হয়তো অনেকে জানেন, বা যারা নতুন শুনছেন তারা হয়তো জানেন না যে তিনি একটি জিনের মাধ্যমে বিভিন্ন মানুষের উপকার করে থাকতেন। সেই জিনটাকে উনি ছোটবেলা থেকেই পালতেন, আর সেই জিনকে উনি নাম দিয়েছিলেন বন্ধু জিন। এবং সেই জিন তসলিম সাহেবকে একটা পয়সা দিয়েছিল অনেক আগেই, এবং এই পয়সার মাধ্যমে তসলিম সাহেব বিভিন্ন রকমের মানুষের উপকার করে থাকতেন। দেখা যেত কোনো মানুষকে যদি বদ জিন হাজির করে বা তসলিম সাহেবের কাছে যদি কোনো বদ জিন আসর করতে যেত, তখন সেই তসলিম সাহেব এই
পয়সার মাধ্যমে সেই জিনগুলো তাড়াতেন। তো যাই হোক, ঘটনাটা যখন ঘটে সেদিন ছিল বৃহস্পতিবার। তাহাজ্জুদের নামাজ শেষ করে তসলিম সাহেব যখন ঘুমাতে যাবে তখন ওনার বন্ধু জিন ঘরে আসেন এবং তসলিম সাহেবেরকে উদ্দেশ্য করে বলেন যে হুজুর, আগামীকাল সকালবেলা দুজন লোক আসবে, আপনি তাদের কোনো সাহায্য করবেন না, ওরা খুব কান্নাকাটি করবে কিন্তু আপনি ওদেরকে পাত্তা দিবেন না। কি করতে হবে তখন আমি সেই মুহূর্তে আপনাকে বলে দিব, আগে আমি দেখি ওরা কি করে। তখন তসলিম সাহেব সেই জিনকে বলতেছে যে কেন, ওরা কি বেশি খারাপ? তো বলছে খারাপ কি ভালো এটা আপনাকে আমি পরেই বলবো, কিন্তু আপনি আসলে ওদেরকে প্রথম পর্যায়ে থেকে ঘরে থাকতে দিবেন না, তারাই দিবেন। যাই হোক, তসলিম সাহেব তো তারপর ঘুমায় যায়, সেই জিনও চলে যায়। তো ফজরের নামাজ পড়ার পর তসলিম সাহেব যখন জিকির করতেছিল, ঠিক জিকির করতে করতে প্রায় সকাল হয়ে যায়, তখন 7:30 কি 8টা বাজবে। এমন সময় ঘরে ঠিকই দুজন লোক আসে এবং তসলিম সাহেবের সাথে দেখা করেন এবং খুব কান্নাকাটি শুরু করে এবং তসলিম সাহেবকে বলতেছে যে ওনাদের বাসায় যাওয়ার জন্য, সেই লোকদের বাসায় যাওয়ার জন্য সেখানে নাকি একটা সমস্যা হয়েছে। এটা তসলিম সাহেব শোনার পর বলতেছে যে উনি যাবে না। তো যাবে না যখন বলছে, তো সেই লোকগুলো আবার কাকুতিমিনতি করতেছিল। তো তসলিম সাহেব বলতেছে দেখেন, আমি যে কোনো কাজ করার আগেই আমি আমার যে জিন আছে তার পরামর্শ নিয়ে নিই, তো আপনাদের ব্যাপারে সেই জিন যেতে মানা করছে, তো আমি যেতে পারবো না। তখন লোকগুলা যখন তসলিম সাহেবের পায়ে পড়ে কান্না করতেছিল তখন তসলিম সাহেব ওনার বন্ধুজিনকে মনে মনে উনি স্মরণ করেন এবং সঙ্গে সঙ্গে সেই বন্ধুজিন আসে এবং বন্ধুজিন দূরের থেকে ইশারা করতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে বাসায় যেতে বলো আর বাসার ঠিকানা নিয়ে রাখো, দরকার হলে পরে গেলে তুমি যাবা, কোনো সমস্যা নাই। তো ঠিকই ওই দুইটা লোককে তসলিম সাহেব বলে ঠিক আছে আপনার বাসায় যান, আমি কিছুক্ষণ পর আসতেছি, আপনাদের ঠিকানা দিয়ে যান। তো সেই বন্ধুজিন বলতেছে তসলিম সাহেবকে যে ওরা যাওয়ার পরে যে আপনি তসলিম সাহেব যখন যাবেন ওই বাসায় শরীরটাকে বন্ধ করে যাবেন এবং পয়সাটা নিয়ে যান, আর যতটুকু পারেন ওই কাজটা না করার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, তসলিম সাহেব তখন সেই বাসায় যায়। তো যে যখন উনি বাসায় গিয়ে ওনারকে বসতে দেওয়া হয়, বসার পর উনি দেখতেছে যে বেশ কয়েকজন লোক ছিল সেই বাসায়, তারা খুব কান্নাকাটি করতেছে এবং কান্নাকাটি করে তসলিম সাহেবের আশেপাশে বসে বলতেছে যে হুজুর যেভাবেই হোক আপনি এটা সমাধান করেন। তো তসলিম সাহেব বলছে কি হয়েছে? তো বলতেছে যে এই বাসার মালিক যিনি উনি আমাদের একজন বলতেছে আর কি, আমার খালু হয়, ওনার নাম রমিজ এবং ওনার স্ত্রী আমার খালা। তো এই দুজনকে আপনি একটু উপকার করে দেন, মানে একটু সুস্থ করে দেন, এরা অনেক দিন ধরে অসুস্থ এবং উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো তসলিম সাহেব বলে ঠিক আছে ওদেরকে নিয়ে আসেন, আমাকে দেখি। তসলিম সাহেব দেখতেছে যে ওদের দুজনকে যখন নিয়ে আসা হচ্ছিল, মানে কয়েকজন ধরে আনতেছিল, একটা রুম থেকে বের করা হচ্ছিল, তো ওরা বের হওয়ার সঙ্গে সঙ্গে তসলিম সাহেবকে দেখে মানে মারতে যাবে এমন একটা অবস্থা এবং উল্টাপাল্টা বাজে ভাষায় খুব গালাগালি করতেছিল। তো এটা দেখার পর তসলিম সাহেব নিজে লজ্জা পেয়ে যাচ্ছিল যে উল্টাপাল্টা এরকম বাজে গালি দিচ্ছে। তো তসলিম সাহেব বলতেছে যে ওনাদেরকে কোনো মতো বসান, দেখি কি করে ওনারা। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে রমিজ সাহেব যখন খুব অ্যাগ্রেসিভ মানে মোডে ছিল, মানে উনি মারতে যাবে এমন একটা অবস্থা, তখন অন্যান্য লোকগুলা বলতেছে ঠিক আছে আমরা ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি, হুজুর আপনারা দেখলেন, এখন কি করা যায় বলেন। তসলিম সাহেব যেটা বলে যে ওনার নাকি যখন ওই রমিজ সাহেব এবং ওনার স্ত্রীকে নাকি যখন নিয়ে যাওয়া হবে, মানে আবার নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নাকি তসলিম সাহেব দেখতেছে ওনার শরীরটা একটু কাঁপুনি দিয়ে উঠছে এবং উনি দেখতেছে খেয়াল করে যে ওনার জ্বর এসে পড়ছে। কিন্তু কেন এরকম হইলো উনি কিছুই বলতে পারতেছিল না। শুধু তসলিম সাহেব এটা বলতেছে বাসায় অন্যান্য লোকদেরকে, দেখেন আমি আজকের মতো চলে যাই, আমি আমার বাসায় গিয়ে জানাবো যে আমি এই ওদের চিকিৎসা করবো কি করবো না। তো সে বলে যে আমার এরকম জিনের সাথে কথা বলা লাগবে, আমি জিন ডেকে যদি জিন আমাকে পজিটিভ কিছু বলে তাহলে আমি এদের ট্রিটমেন্ট করতে পারবো না, আমি করতে পারবো না। তো ওই লোকগুলো অনেক অনুরোধ করে। তো যাই হোক, তসলিম সাহেব যখন তসলিম সাহেব তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে উনি আসলে এখানে এই বাসায় আসবেও না এবং ওদের কোনো প্রকারও করবে না। তুমি যখন ব্যাক করতে যাবে, মানে দরজাটা খুলে যখন বের হতে যাবে, তখন 4-5 বছরের একটা বাচ্চা এসে ওনার এসে জড়ায় ধরছে, তসলিম সাহেব পিছন থেকে এসে জড়ায় ধরছে এবং বলতেছে দাদু তুমি যাবা না, তুমি থাকো, আমি তোমার সাথে খেলবো, আমার আব্বু আমার সাথে কখনো খেলে নাই। যেটা বলার পর তসলিম সাহেব বলতেছে যে এই ছেলেটা কে, বাচ্চাটা কে, ছেলেটা কে? তখন পাশে থেকে এক লোক বলতেছে এটা হচ্ছে রমিজ সাহেবের সন্তান, সে অনেক দিন হয়ে গেছে ওর আব্বা আমার সাথে খেলতে পারে না, বছর খানিকের উপর এরকম ওনারা অসুস্থ, আপনাকে তো বললামই। তো তসলিম সাহেব এটা দেখে ওনার নাতির কথা মনে পড়ে যায়, ওনার একটু চোখে পানি এসে পড়ে। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি, যাই আগে বাসায়, তারপর দেখি যে আমি এখানে আসতে পারি না কি বা ট্রিটমেন্ট করতে পারি নাকি, আমি দেখি। তো তসলিম সাহেব যখন ওনার বাসায় যাবে, তো বাসায় যাওয়ার পর ঠিক তখন মাগরিবের আগ মুহূর্ত হবে। তো উনি যখন ওনার রুমের দরজাটা খুলতেই দেখতেছে একটু মাগরিবের আগে দিয়ে একটু অন্ধকার থাকে হালকা, উনি ফিল করতেছে যে ওনার সামনের রুমে কেউ আছে এবং উনি একটা ভয়েস পাচ্ছে যে
কেউ বলতেছে যে ওই মুনাফিকের বাসায় গেলি তোর তো ক্ষতি হবে, তুই এখানে কেন গেলি। এটা শোনার সঙ্গে সঙ্গে তসলিম সাহেব বুঝতে পারে যে ওনার দিকে তেড়ে আসতেছিল, মানে মারতে আসতেছিল, এরকম কয়েকজন এরকম হবে। তো তসলিম সাহেব সঙ্গে সঙ্গে ওনার পয়সাটা বের করেন পকেট থেকে এবং দেখে যে মিনিটে মানে সেকেন্ডের মধ্যেই নাকি ওগুলো নাই, মানে মানে চলে গেছে। প্রায় উনি খেয়াল করছে ছায়ার মতো ছিল, এরকম কালো ছায়ার মতো এরকম ছিল। তসলিম সাহেব সঙ্গে সঙ্গে লাইট জ্বালায় এবং লাইট জ্বালানোর পরে উনি ওনার বন্ধু জিনকে স্মরণ করে। তো বন্ধু জিন দেখা যায় মাগরিবের পর নাকি উনি আসেন। আসার পরে তসলিম সাহেবকে বলতেছে যে আপনি যে বাসায় গেছেন আপনার তো উচিত ছিল আগে সেখানে গোসল করা, আপনি তো বাসায় এসে গোসল করেন তারপর আমার সাথে কথা বলতে আসেন, কারণ ওইটা বেঈমানের বাসা ছিল। তসলিম সাহেব নাকি তখন আবার ফ্রেশ হয়ে গোসল করে উনি আবার বসেন। তখন বন্ধু জিনকে বলতেছে যে কি সমস্যা হয়েছে। তখন সেই বন্ধুজিন বলতেছে যে রমিজ সাহেব খুব খারাপ লোক, সে আগে এরকম 5-6টা বিয়ে করছে এবং প্রতিটা বউর সাথে সে মানে খারাপ আচরণ করছে এবং ওদেরকে বিয়ে করতে এবং তালাক দিয়ে দিত। এই কারণে ওনার মানে বেশ কিছু সমস্যা হয়েছে, এটা সমাধান আপনার করতে হবে। তো এখন আপনি কি মনে করেন, এটা কি সমাধান করবেন কি করবেন না? বন্ধুজিন তসলিম সাহেবকে বলতেছে। তো তসলিম সাহেব বলতেছে যে আমার তো মনে হয় সমাধান করাটাই ভালো। তো বন্ধুজিন বলতেছে যে না, সমাধান করবেন না, যদি করেই থাকেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন। তো বলতেছে যে এই যে রমিজ সাহেব খারাপ, এটা ওনার ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সামনে প্রকাশ করবেন, প্রকাশ করলে দেখবেন এটা সমাধান হয়ে গেছে। যাই হোক, তসলিম সাহেব পরে উনি সিদ্ধান্ত নেয় যে সেই বাসায় আবার যাবে এবং রমিজ সাহেবদের এবং ওনার স্ত্রী যে ট্রিটমেন্ট করবে। তো পরের দিন উনি ফোন দিয়ে সেই বাসায় আবার যায়। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই তসলিম সাহেব বলে যে একটা নির্দিষ্ট একটা রুমে যে রুম থাকতে হবে এবং রুমটাকে খালি করে দিতে হবে এবং রুমের চারপাশে পর্দা টাঙা দিতে হবে যাতে বাইরে থেকে আলো না আসে। তখন নাকি ছিল আসরের পর হবে। তো তসলিম সাহেবের সাথে পয়সাটা তো আছেই এবং ওনার বন্ধুজিন বলছিল যে আপনি স্মরণ করলে আমি এসে পড়বো, কোনো সমস্যা নেই। তো কিছুক্ষণের মধ্যে রমিজ সাহেব এবং ওনার স্ত্রীকে নিয়ে আসা হয়। তো তসলিম সাহেব যেটা বলে যে ওই রমিজ সাহেব এবং ওনার স্ত্রী নাকি মাঝে মাঝে ঠিক থাকতো এবং ম্যাক্সিমাম সময় নাকি উল্টাপাল্টা খারাপ কথাবার্তা বলতো, উল্টাপাল্টা খারাপ আচরণ করতো। এমনও হতো যে ওনাদের বাচ্চাদেরকে নাকি, বাচ্চাটা যারা ছিল সেই বাচ্চাটাকে মারধর করতো কারণ ছাড়া। তো যাই হোক, এরকম তো আসে রমিজ সাহেব এবং ওনার ওয়াইফকে নিয়ে আসা হয় এবং তসলিম সাহেবের সামনে বসানো হয়। তো বসানোর একটা পর্যায়ে তসলিম সাহেব অনেক সুরা পড়তেছিল, ওদের ফু দিচ্ছিল। তো একটা পর্যায়ে তসলিম সাহেব খেয়াল করতেছে যে ঘরে যে গোল করে ওনারা বসে চারপাশে কালো ছায়ার মতো কিছু ঘুরতেছে। ঘুরতে ঘুরতে উনি বুঝে ফেলে যে হয়তো যেটা বদ জিন বা বদ কিছু, যখন বদ কিছু হয়তো তো রমিজ সাহেবকে আসর করছে দেখে এরকম ঘুরতেছে। তো সেই ঘরে নাকি আরো 2-3 জন ছিল ওনাদের আত্মীয় স্বজন। তো সবাইকে রমিজ সাহেবের যে আত্মীয় স্বজন ছিল সবাইকে উদ্দেশ্য করে তসলিম সাহেব বলে দেয় যে আপনারা ভয় পাবেন না, আমি আছি, আমার কোনো সমস্যা আপনাদের হবে না। তো তারপর রমিজ সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আসলে কি সমস্যা হয়েছে আপনি বলতে পারেন। তো উনি কোনো কথাই বলতেছিল না। হঠাৎ করে সেই কালো ছায়া যেটা আশেপাশে ওইখান থেকে কথা আসতেছিল। তো সেই ভয়েসটা ছিল আগের দিন তসলিম সাহেব যে ভয়েসটা পেয়েছিল না বাসায় ঢুকতে, সেই ভয়েসটা। তো সেই কালো ছায়া বলতেছে যে এই রমিজের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান আপনার করা লাগবে না, আপনি বাসায় চলে যান। তসলিম সাহেব উদ্দেশ্য করে বলতেছে। তো তসলিম সাহেব বলতেছে যে কেন, কি সমস্যা হয়েছে? তো বলতেছে কি সমস্যা হয়েছে আমরা বলতে পারবো না, তো ওরা মানে তসলিম সাহেবকে মেরে ফেলবে বা শেষ করে দিবে, এরকম উল্টাপাল্টা কথা বলতেছিল। তো তসলিম সাহেব খেয়াল করে যে এখানে 3-4 জন প্রায় বদ জিন বা খারাপ জিন আছে। তখন তসলিম সাহেব সেই জিনদেরকে বলেন যে তোমরা স্থির হয়ে বসো, আমি আগে শুনি কি সমস্যা। তো ওরা মানে খুব উল্টাপাল্টা কাজ করতেছিল। তসলিম সাহেব যখন ওরা পয়সাটা বের করে তখন এই জিনগুলো স্থির হয়েছে এবং বলতেছে পয়সাটা পকেটে ঢোকান, আমরা আসি, আমরা যাবো না, আমরা কি সমস্যা হয়েছে সেটা বলতেছি। তখন তসলিম সাহেবকে উদ্দেশ্য করে বলতেছে যে এই রমিজ সাহেব একজন খারাপ লোক। তো তসলিম সাহেব, আমি তো আগে বলে নিচ্ছি, তসলিম সাহেব দেখে যে মানে রমিজ সাহেব এবং ওনার স্ত্রীকে এমনভাবে উনি মানে বন্ধ করে দিয়েছে শরীরটা যে ওরা নাকি মানে ঝিমান্য অবস্থায় যেমন মাথা নিচু করে থাকেন এরকম অবস্থায় ছিল, মানে কথা বলতে পারতেছিল না। তো সেই বদ জিনদের মধ্যে যিনি সর্দার, ওই যে উনি বলতেছে যে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, মানে আমাদেরকে এখানে আনা হয়েছে একটাই কারণে যে আমরা রমিজ সাহেবকে খুব বাজেভাবে ওনাকে আমরা আসর করছি, আমাদের যেতে পারবো না, ওনার থেকে আমরা যেতে পারবো না। তখন সেই তসলিম সাহেব বলতেছে যে কে এই সমস্যাটা করছে বলো তো। তখন যে জিনের সর্দার বলতেছে, বদ জিনের সর্দার, সে বলতেছে যে রমিজ সাহেবের যে 4 নাম্বার স্ত্রী, সেই স্ত্রী একটা তান্ত্রিকের মাধ্যমে আমাদেরকে আনাইছে। আমরা আসামে থাকি, ভারতের আসামে থাকি, সেখান থেকে আমাদেরকে আনাইছে এবং আমাদের উপরে যে বড় সর্দার আছে সেই সর্দারকে উনি 5টা
ছাগল বলি দিছে, সেই বলি দিয়ে আমাদেরকে এখানে আনা হয়েছে। তো এখন তসলিম সাহেব বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আনা হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন তোমরা এখান থেকে কীভাবে যাবা? তারা বলতেছে আমাদের যাওয়ার কোনো উপায় নেই, আমরা যেতে পারবো না। তো তসলিম সাহেবকে উদ্দেশ্য করে বলতেছে দেখেন, এই রুমি সাহেব অনেক খারাপ কাজ করছে, ওনার 5-6টা স্ত্রী আছে এবং এমন আছে যে ওনার প্রথম স্ত্রীর ঘরে 2টা সন্তান আছে, উনি কোনো খোঁজখবর নেয় না, বাকি স্ত্রীদের উনি খোঁজখবর নেয় না, শুধু তালাক দেয়, উনি শুধু বিয়ে করে এবং তালাক দেয় এবং ওদের কাছ থেকে অনেক টাকা পয়সা মেরে খাইছে। এবং 4 নাম্বার স্ত্রী ওনার খুব খেপে গেছে, এজন্য এই আমাদেরকে নিয়ে এখানে ওনার উপর আসর করাইছে। সেটা বলতে বলতে তসলিম সাহেব নাকি সেই জিনদেরকে মানে বিভিন্ন সূরা ফু দিয়ে মানে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেই জিন বলতেছে যে হুজুর দেখেন, যতই কষ্ট করেন আপনি, এটা কোনো আসলে উপকার হবে না। তো আমরা এক শর্তে যেতে পারি, বা আমাদের যাওয়ার একটাই রাস্তা আছে, যে আপনার যে স্ত্রী মানে তো রবিন সাহেবের যে স্ত্রী আমাদেরকে নিয়ে আসছে তার কাছে যান, তাকে গিয়ে বলেন বিস্তারিত এবং রমিজ সাহেবের সম্পর্কে জানান, উনিই পারবে আমাদেরকে ওনার মন্ত্রের মাধ্যমে এখান থেকে সারাই দিতে আর কি। তো যাই হোক, তসলিম সাহেব বলে যে ভাই মানে এরকম নাকি, আরিফ সাহেবকে বলে যে হ্যাঁ এরকম নাকি মানে প্রায় ঘন্টা খানিকের উপর সেই জিনদের সাথে নাকি তর্কাতর্কি হচ্ছিল। তো একটা পর্যায়ে সেই জিনরা বলে যে ঠিক আছে, আমরা আপাতত যাচ্ছি, কোনো সমস্যা নাই, তবে আমরা গেলে যদি সেই 4 নাম্বার স্ত্রীর মাধ্যমে যদি সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু এই রমিজ সাহেব বেশি দিন বাঁচবে না, উনি কিন্তু দেখবেন যে মারা যাবে এবং ওনার অলরেডি অনেক সমস্যা বা অনেক ক্ষতি হয়ে গেছে এবং ওনার স্ত্রী মানে যেটা বর্তমানে উনি হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু রমিজ সাহেবের কিন্তু খুব সমস্যা হবে এবং দেখবেন যে ওনার লাশ পড়ে থাকবে রাস্তার যে কোনো জায়গায়। তো যেরকম যখন হুমকি দিতেছিল, তখন তসলিম সাহেব ওনার বন্ধুজিনকে মানে স্মরণ করে, তখন বন্ধুজিন বলতেছে যে ঠিক আছে হুজুর, আপনি পয়সাটা বের করেন, পুরা ঘরে আপনি একটু দোয়া পরে পানি ছিটাই দেন, দেখবেন এইসব জিন চলে গেছে, থাকবে না। তসলিম সাহেব সেই কাজই করে। তো সঙ্গে সঙ্গে দেখা যায় সেই যে বদ জিনগুলো ছিল বা যে ছায়াগুলো ছিল, তারা নাকি মুহূর্তের মধ্যে চলে যায় এবং রমিজ সাহেব নাকি ঘন্টা খানিকের মধ্যেই মোটামুটি ওনাকে ঝাড়ফুঁক দেওয়ার পর একটু সুস্থ হয়ে যায় এবং বাড়ির যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলে পুরোটা ঘটনা কী হয়েছে, রমিজ সাহেব কী করছে না করছে একটু সব খুলে বলা হয়। তো সেই মুহূর্তে যখন রমিজ সাহেবের বর্তমান স্ত্রীগুলো শুনে, উনি নাকি কয়েকদিনের মাঝে ওনাকে ছেড়ে চলে যায় এবং যেটা ঘটে বেশ কয়েকদিন পর ঠিকই রমিজ সাহেবের লাশ রাস্তায় পাওয়া যায়, ওনাদের বাড়ির কাছে রাস্তায় পাওয়া যায় এবং কিভাবে মারা গেছে কেউ বলতে পারে না। অনেকে বলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তসলিম সাহেব একমাত্র আরিফ ভাইকে শেয়ার করছিল ওনার বন্ধু জিনের মাধ্যমে যে আসলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, ওনাকে কোনো বদ জিন বা খারাপ কিছু একটা ওনাকে রাস্তাঘাটে এরকম মেরে ফালায় রাখছে। ওনার মানে তসলিম সাহেব বলে যে সেই রমিজ সাহেবের লাশটা নাকি পাওয়া গেছিল ভোরের দিকে। তো এরকম হইতে পারে যে হয়তো ভোরের দিকে কোনো জিন ওনাকে ওখানে ডাকছিল বা নিয়ে গেছিলো কোনোভাবে, এমনভাবে হত্যা করছে, মেন রাস্তার পাশে ফালায় রাখছে, অনেকে হয়তো ভাবে যে উনি আসলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো যাই হোক, এটাই ছিল সেই রমিজ সাহেবের ঘটনা। এটা আসলে আমাকে পাঠিয়েছেন আরিফ ভাই বেশ কয়েকদিন আগে, এটা আমি আগে শেয়ার করতাম, তো আমি দেখলাম যে অনেকদিন শেয়ার করা হয় নাই, এটা আরিফ ভাই মনে করে দিল, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর আশা করছি আরিফ ভাই সামনে তসলিম সাহেবের আরও ঘটনা দিবে, আর আগামী এপিসোড পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ঘটনাটি পাঠিয়েছেন বরিশালের এক শ্রোতা। তিনি দাবি করেছেন ঘটনাটি ঘটেছিল প্রায় 7 বছর আগে। বরিশালের একটি ছোট্ট গ্রাম, চারদিকে নদী, খাল, সুপারি আর নারকেল গাছে ঘেরা শান্ত এক পরিবেশ। গ্রামের একবারে শেষ মাথায় ছিল দুতলা একটি পুরনো বাড়ি। বাড়িটির মালিক পুরো পরিবার নিয়ে বহু বছর আগে ঢাকায় চলে গিয়েছিলেন কাজের জন্য। যাওয়ার সময় ভেবেছিলেন কয়েক মাস পর আবার ফিরে আসবেন, কিন্তু সেই কয়েক মাস আর শেষ হয়নি। বহু বছর কেটে যায়, বাড়িটি ধীরে ধীরে আগাছায় ঢেকে যায়, জানালার কাঁচ ভেঙে যায়, বারান্দায় কাঠ পচে যায়, আর উঠোনে বিশাল বটগাছের শিকড় চারপাশে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর গ্রামের কেউ আর ওই বাড়ির পাশ দিয়ে হাঁটত না। লোকজন বলতো রাত 12টার পর বাড়িটির ভিতরে আলো জ্বলে ওঠে। কারো কারো দাবি জানালায় সাদা কাপড় পরা একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার কেউ কেউ বলতো বাড়ির ভিতর থেকে অনেক মানুষের চাপা হাসির শব্দ ভেসে আসে, যেন সেখানে অদৃশ্য কারো আড্ডা বসে। এসব গল্প আমি কখনোই বিশ্বাস করতাম না,
আমার নাম রাকিব। তখন আমার বয়স প্রায় 22। ঈদের ছুটিতে ঢাকায় থেকে গ্রামের বাড়িতে এসেছিলাম। আমার গ্রামের বন্ধু রিয়াদ বলল, তুই তো শহরের ছেলে হয়ে গেছিস, সাহস থাকলে আজ রাতে ওই বাড়িতে 1 ঘন্টা কাটিয়ে আয়। আমি হেসে বললাম, ভূত বলে কিছুই নেই, চল আজই যাই। রাত 10:30টার দিকে আমরা 4 জন বের হলাম। হাতে 2টি টর্চ, একটি লণ্ঠন আর একটি ভিডিও ক্যামেরা। উদ্দেশ্য ছিল সবকিছু রেকর্ড করা। পরিত্যক্ত বাড়িটির সামনে পৌঁছাতেই কেমন যেন অস্বাভাবিক নীরবতা অনুভব করলাম। আশেপাশে ঝিঝি পোকার শব্দ নেই, বাতাসও যেন থেমে গেছে। বাড়ির ভাঙ্গা লোহার গেট ঠেলে ভিতরে ঢুকতেই কর্কর শব্দ হলো। আমাদের একজন ফিসফিস করে বলল, শুনলি? মনে হলো কেউ উপরে হাঁটছে। আমি হেসে বললাম, পুরনো বাড়ি, কাঠ নড়ছে। কিন্তু কথাটা বলার কয়েক সেকেন্ড পরপরই ধুপ ধুপ করে একবারে স্পষ্ট পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে 2য় তলার করিডোরে হাঁটছে। আমরা টর্চের আলো উপরে ফেললাম, কেউ নেই, তবুও পায়ের শব্দ থামছে না। হঠাৎ করেই বাড়ির ভিতরে একটি দরজা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। কোনো বাতাস নেই, তবুও দরজাটি সম্পূর্ণ খুলে গেল। আমরা সাহস করে ভিতরে ঢুকলাম। ঘর জুড়ে ধুলোর স্তর, কিন্তু আশ্চর্যের বিষয়, মেঝের উপর একবারে নতুন পায়ের ছাপ, যেন কয়েক মুহূর্ত আগেই কেউ খালি পায়ে হেঁটে গেছে। আমরা পায়ের ছাপ অনুসরণ করতে লাগলাম। ছাপগুলো সোজা সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠে গেছে। সেখানে পৌঁছে দেখি একটি ঘরের দরজা আধখোলা অবস্থায়। ভেতর থেকে আসছে অস্পষ্ট একটা ফিসফিসানি শব্দ। 1 জন নয়, 2 জন নয়, মনে হচ্ছিল অন্তত 10-12 জন একসঙ্গে খুব আস্তে আস্তে কথা বলছে। কিন্তু ভাষাটা আমাদের কারো পরিচিত নয়। রিয়াদ কাপা গলায় বলল, দোস্ত চল ফিরে যাই। আর ঠিক তখনই ঘরের ভিতরের সব শব্দ এক মুহূর্তে যেন থেমে গেল। তারপর ধীরে ধীরে ঘরের ভেতর থেকে যেন কেউ দরজার দিকে হাঁটতে শুরু করল, টুপটুপ করে। আর আমরা দাঁড়িয়ে আছি দরজার ঠিক সামনে। রিয়াদ আমার হাত শক্ত করে ধরে চেপে ধরল, রাকিব, কেউ আসছে। আমি উত্তর দেওয়ার আগেই দরজার ভিতর থেকে একটি ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগলো, অথচ বাড়ির সব জানালা বন্ধ। তারপর দরজাটি ধীরে ধীরে আরো খুলে গেল। আমরা টর্চের আলো ফেলতেই দেখি ঘরটি সম্পূর্ণ খালি, কোনো মানুষ নেই, কোনো আসবাবপত্র নেই, শুধু ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার, আর সেই চেয়ারটি নিজে নিজে ধীরে ধীরে দুলছে। আমরা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ক্যামেরা হাতে থাকা সোহেল বলল, ভিডিওতে জুম কর। আমরা ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে যেন শরীর আমাদের ঠান্ডা হয়ে গেল। খালি চোখে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরার স্ক্রিনে চেয়ারের উপর যেন একজন বৃদ্ধ বসে আছে, তার মুখ অস্পষ্ট, মাথা নিচু, 2 হাত হাঁটুর উপর রাখা। আমি ভয়ে ক্যামেরার দিকে আরেকবার তাকালাম, এবার কোনো কিছুই নেই। আবার স্ক্রিনে তাকাতেই বৃদ্ধটি ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকেই তাকালো। সেই মুহূর্তে ক্যামেরা বন্ধ হয়ে গেল। ব্যাটারি পুরো চার্জ ছিল, সেটি আর চালু হলো না কোনোভাবে। আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু সিঁড়ির কাছে পৌঁছে দেখি যে পথ দিয়ে আমরা উঠেছিলাম সেখানে আর কোনো সিঁড়ি নেই, মনে হচ্ছে যেন দেয়াল অটোমেটিক উঠে গেছে। রিয়াদ কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। তখনই নিচতলা থেকে ভেসে এলো অনেক মানুষের একসঙ্গে হাসির শব্দ, ধীরে ধীরে, তারপর জোরে,
তারপর আরো জোরে, যেন পুরো বাড়ি জুড়ে অদৃশ্য কারো আড্ডা বসে আছে। একজন নারী, একজন বৃদ্ধ, অনেকজন শিশুর হাসি, সব মিলিয়ে এমন এক অস্বাভাবিক শব্দ যা মানুষের বলে মনে হচ্ছিল না। আমরা ছুটে অন্যদিকের করিডোরে গেলাম। করিডোরের শেষ মাথায় একটি বড় আয়না ছিল, ধুলোয় ঢাকা। আমি টর্চের আলো ফেলতেই নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম। রিয়াদ, সোহেল, ইমন সবাই আছে, কিন্তু আমাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আরও একজন, লম্বা, সাদা পোশাক, মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। আমি আতঙ্কে ঘুরে দাঁড়ালাম, পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকাতে দেখি সে অবয়টি এবার ধীরে ধীরে হাত তুলল, যেন আমাদের কাছে রাখছে। আর ঠিক তখনই ঠাস করে প্রচণ্ড শব্দে আয়নাটি মাঝখান থেকে ফেটে গেল। চারদিকে কাঁচ ছিটকে পড়ল, আর পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমাদের টর্চ, লন্ডন সব একসঙ্গে নিভে গেল। ঘর অন্ধকারে কেবল একটি শব্দই শোনা যাচ্ছিল, অনেকগুলো মানুষের ফিসফিসানি। এত বছর পর আবার অতিশী এসেছে। তারপর একসঙ্গে ভারী পায়ের শব্দ। মনে হচ্ছিল অন্ধকারের ভিতর থেকে অনেকগুলো অদৃশ্য মানুষ ধীরে ধীরে আমাদের চারজনকে ঘিরে এগিয়ে আসছে। অন্ধকারে আমরা কেউ আর কাউকে দেখতে পাচ্ছিলাম, শুধু শোনা যাচ্ছিল ভারী শ্বাসের শব্দ। মনে হচ্ছিল আমাদের চারপাশে অনেকগুলো অদৃশ্য মানুষ দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, রিয়াদ, তুই কোথায়? কোনো উত্তর এলো না, বরং ঠিক আমার কানের কাছে খুব নিঃস্বরে কেউ বলল, তোর বন্ধুরা তো চলে গেছে। আমি চমকে উঠে পেছনে ফিরলাম, কেউ নেই। পরের মুহূর্তেই টর্চটা নিচ থেকেই জ্বলে উঠল। আলো পড়তেই দেখি আমি একান। সোহেল, রিয়াদ আর ইমন কেউ নেই। পুরো করিডোরে একবারে ফাঁকা। কেউ মেঝেতে টাটকা কাদামাটির পায়ের ছাপ, সেগুলো একে একে একটি বন্ধ ঘরের দিকে চলে গেছে। আমি ভয়ে এগোতে চাইছিলাম, তবে বন্ধুদের খুঁজে বের করতেই হবে। ঘরের দরজায় হাত রাখতেই দরজাটি নিচ থেকেই খুলে গেল। ভিতরে ঢুকে দেখি ঘরটি অন্য সব ঘরের মতো নয়। দেয়ালে ধুলো নেই, মেঝে একবারে পরিষ্কার, মাঝখানে একটি গোল কাঠের টেবিল ঘিরে 8টি পুরনো চেয়ার। মনে হচ্ছিল একটু আগেই কেউ এখানে বসেছিল। আর ঠিক তখনই ঠকঠক করে একটি করে চেয়ার নিচ থেকে নড়তে শুরু করল, একটি দুটি, তারপর সবগুলো, যেন অদৃশ্য কেউ বসে একে একে চেয়ারে বসছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। তারপর শুনলাম অনেকগুলো কণ্ঠ একসঙ্গে ফিসফিস করে বলছে, একটা আসন খালি আছে, বসে পড়, আজ থেকে তুইও আমাদের একজন। এই কথা শোনার পর আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। হঠাৎ টেবিলের উপরে ধীরে ধীরে একটি পুরনো খাতা দেখা দিল। পাতাগুলো বাতাস ছাড়াই উল্টাতে লাগলো। শেষ পাতায় এসে থামতেই আমি দেখলাম সেখানে অনেকগুলো নাম লেখা। কিছু নামের উপর লাল দাগ টানা, আর একবারের নিচে তাজা কালি দিয়ে ধীরে ধীরে একটি নতুন নাম ফুটে উঠছে, রাকিব। আমি চিৎকার করে পিছনে সরে এলাম। ঠিক তখনই সব দরজা জানলা একসঙ্গে বিকট শব্দে বন্ধ হয়ে গেল। চারদিকে আবার সেই হাসি, তবে এবার হাসির সঙ্গে কান্নাও মিশে গেছে। মনে হচ্ছিল এই বাড়ির ভিতরে বহু বছর ধরে আটকে থাকা অসংখ্য অদৃশ্য সত্তা একসঙ্গে কথা বলছে। আমি প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ বাইরে থেকে রিয়াদের গলা ভেসে এলো, রাকিব, দরজা খুলিস না। আমি হতবাক হয়ে গেলাম। দরজার পাশে তো রিয়াদ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আরেকটি গলা শোনা গেল, একই রিয়াদের কণ্ঠ, রাকিব, আমি ভেতরে আছি, বাইরে যে ডাকছে ওটা আমি না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। দুই দিক থেকে একই মানুষের কণ্ঠ আমাকে ডাকছে। আমি বুঝতে পারছিলাম না কোনটা আসল রিয়া। এর পর জানি না আমরা কিভাবে ওই বাড়ির বাইরে চলে আসছিলাম। এর পরই আমরা কখনো আর ওই বাড়ির ধারে কাছেও যাইনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।